আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক লার্নে স্বাগতম জানাচ্ছি। আমাদের প্রিভিয়াস ক্লাস ছিল আমরা মডার্ন লোগো ডিজাইন করেছিলাম গ্রেডিয়েন্ট কালার দিয়ে এবং গ্রেডিয়েন্ট ওভারল্যাপিং কাজ করেছিলাম। আপনাদের সবার কাজগুলো অলরেডি রিভিউ করা হয়ে গিয়েছে এবং আ অনেকেই ভালো কাজ করছেন এবং অনেকে ভালো কাজ করার ট্রাই করছেন। আর কিছু পার্সন প্রতিটা ব্যাচেই থাকবে যারা ঠিকমতো কাজ করবে না, আ ঠিকমতো হোমওয়ার্ক সাবমিট করবে না বা ওই আ নিজের চেষ্টাটা নাই। সো এরকম প্রতিটা ব্যাচেই থাকবে। সো তাদেরকে নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। আপনারা যারা কাজ করছেন, কাজ করতে থাকেন। আপনারা যদি একজনও খুব বেটার কাজ করেন, একজনই এনাফ, তাই না? আপনি খুব বেটার কাজ করবেন এটাই তো স্বাভাবিক। আমি এই ক্লাসগুলো আমরা দিচ্ছি। আপনি সেই ক্লাস থেকে এসেন্সটা নিবেন, নিয়ে তারপর আপনি কাজ করবেন। সিম্পল। ওকে, সো যাই হোক, যারা এখনো ঠিকমতো কাজ করছেন না, তারা কিন্তু ইন ফিউচার বলতে একদম নিয়ার ফিউচারে খুব প্রবলেমে পড়বেন। যেমন আজকের যে ক্লাসটা আমরা নিতে যাচ্ছি, এটা কিন্তু পুরো নিজে থেকে করতে হবে আপনার কাজগুলো। এখন প্রিভিয়াস ক্লাসগুলো যদি আপনি ঠিকমতো কমপ্লিট না করেন, সেক্ষেত্রে আজকের এই ক্লাসের আপনি অনেক বেশি প্রবলেম ফেস করবেন, এটাই স্বাভাবিক। ওকে, সো যাই হোক, আমরা আজকে একটু কিছুটা নিউ কিছু করব। লাইক যেমন আমরা এর আগে যেমন করেছিলাম বা আগের যতগুলো ক্লাস হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হতো আমরা কপি করতাম। কোনো ডিজাইন যেটা ছিল সেটা কপি করে সেটা হয়তোবা আমরা কালার মডিফিকেশন করতাম। ওকে? বাট আজকে আমরা একদম টোটালি নিউ কিছু ট্রাই করব। নিউ বলতে একদম টোটালি নিউ। আমি আপনাদেরকে আইডিয়া দিব এবং আপনারা সেই আইডিয়ার উপরে কাজ করবেন। এখন আজকে আমরা করতে চাইছি একটা লোগো ডিজাইন করব। কমপ্লিটলি লোগো ডিজাইন। এতদিন আমরা যেটা করেছি, আমরা নিজেরা আসলে তেমন কোনো কাজ করিনি। বাট আমরা যেটা করেছি সেটা হলো আমাদের এই শেপ বোঝার জন্য বা দেখা যাচ্ছে যে আমি যাতে পুরো টুলস সম্পর্কে আইডিয়া রাখতে পারি। ওকে, সো যাই হোক, এখন এতদিন আমরা যা কিছু শিখেছি সেগুলো দিয়ে আজকে আমরা লোগো ডিজাইন তৈরি করব। ওকে, সো নর্মালি লোগো ডিজাইন প্রজেক্ট করার প্রজেক্টে যেটা হয়, বাংলাদেশি যারা ডিজাইনার, নর্মাল যারা বিগিনার ডিজাইনার, তারা যে কাজগুলো করে, একটা লোগো আসলো, কোম্পানিটার নাম শুনছে, নাম শুনলো, সাপোজ যে আহ, যে কোনো একটা কোম্পানির নাম শুনলো, সাপোজ অ্যাপল। সে কি করবে, যে নর্মালি গুগলে চলে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, গুগলে যাওয়ার পর এখান থেকে সার্চ করবে, জাস্ট APPLE, অ্যাপল, অ্যাপল লোগো লিখে সার্চ করবে। পাওয়ার পর ইমেজে যাবে, যাওয়ার পর এখানে যে ধরনের লোগোগুলো পাবে সেটা কপি করবে। হয়তোবা তার এই লোগোটা ভালো লেগেছে, মাঝখান থেকে জাস্ট একটু কেটে কুটে বা কালারটা চেঞ্জ করে বা শেপটা একটু ডিফারেন্ট করে জাস্ট লোগো ডিজাইন হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমভাবে কাজ করে না। এটা আপনি করতে পারেন, দেখা যাচ্ছে যে প্র্যাকটিস থ্রুতে। ওকে, প্র্যাকটিস থ্রুতে করতে পারেন। বা দেখা যাচ্ছে যে আপনার একটা রিয়েল এস্টেট লোগো লাগলো। নর্মালি যেটা হয়, আমরা কখনোই গুগল থেকে আইডিয়া নিব, বাট কখনো গুগল থেকে রিসোর্স লোগো নিব না, এই গুগলের এই পেজগুলো থেকে। যেমন এখানে অনেক ধরনের লোগো আছে। সাপোজ নর্মালি যেটা হয়, নতুন ডিজাইনাররা যে প্রবলেমটা করে বা তারা যে জিনিসটা বুঝে না, হলো যে এখানে যে ডিজাইনগুলো আসতেছে এগুলো সব জেনেরিক জেনেরিক, আই মিন এগুলো অনেক বেশি ডিজাইন হয়েছে এবং এগুলো অনেক ফেমাস ডিজাইন। দ্যাটস ওয়াই এগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে একদম ফার্স্ট পজিশনে চলে আসতেছে। দেখা গেলো তার এই ডিজাইনটা ভালো লেগেছে, এই ডিজাইনটা সে পুরোটা কপি করবে, কপি করে জাস্ট কালার দিয়ে নামটা চেঞ্জ করে ক্লায়েন্টকে দিয়ে দিবে। তো এই ধরনের কাজ আমরা কখনো করবো না, একদম করবোই না। প্রথমে যে কোনো আমরা যখন প্রজেক্ট পাবো বা কোনো ক্লায়েন্টের লোগো ডিজাইন যখন আমাদের করা লাগবে, তখন প্রথম যে কাজটা করব, ক্লায়েন্টকে প্রচুর প্রচুর পরিমাণে কোশ্চেন করব। এখন কোশ্চেনগুলো কি কি করতে হবে একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে? ওকে, সো আমার এখানে সাজানো আছে। প্রথমে যে প্রশ্নটা করতে হবে যে তার ব্র্যান্ড নেম কি, অর্থাৎ তার কোম্পানি নেমটা কি। যেমন ধরেন আজকে আমরা একটা কোম্পানির নাম দিয়েছি ট্রন লিগেসি। এটা খুবই ফেমাস একটা মুভি ছিল, ট্রন একটা মুভি ছিল। সো ট্রন লিগেসি একটা সিরিজও আছে। তো আপনারা চাইলে এই মুভিটা দেখতে পারেন, টেক মুভি। ওকে, সো যাই হোক, সো ব্র্যান্ড নেম ধরেন ট্রন লিগেসি। আমি তাকে আস্ক করলাম, তারপর তাকে জিজ্ঞেস করলাম যে তোমার ব্র্যান্ডের ক্লাসিফিকেশনটা বলো বা তোমার ব্র্যান্ডটা কিসের, তারা কি নিয়ে কাজ করে। এখন এক এক রকমের ব্র্যান্ড এক এক রকমের প্রোডাক্ট নিয়ে কাজ করে। কেউ আছে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে কাজ করে, কেউ আছে ফার্মিং নিয়ে কাজ করে। ইভেন আমরা অনেকে জানি না যে এগ্রিকালচার আর ফার্ম দুইটা কিন্তু একই কোম্পানি না। ফার্ম এক ওয়েতে কাজ করে, এগ্রিকালচার আর একটা ওয়েতে কাজ করে। বাট আপনি বলতে পারেন যে ফার্মও তো এগ্রিকালচারের কাছাকাছি, তাই না? বা একই জিনিস, একই জিনিস মনে হয়, বাট ফার্মের কাজের ওয়েটা ডিফারেন্ট, এগ্রিকালচার ওয়েটা ডিফারেন্ট। ওকে, সো এরকম অনেক রকমের কোম্পানি আছে, যেমন জুয়েলারি কোম্পানি আছে, তারপর টেক টেক কোম্পানির মধ্যে ফোন কোম্পানি আছে, তারপর
অনেক এটসেট্রা, এটসেট্রা অনেক রকমের কোম্পানি আছে। সো ১ম এ যে কাজটা করতে হবে তার ব্র্যান্ড নেমটা জানলাম ট্রন লেগেসি। এখন এই ট্রন লেগেসি দিয়ে আমরা কি আদৌ কোনো আইডিয়া পাই কিনা? ফার্স্ট কথা হচ্ছে আমরা কোনো আইডিয়া পাচ্ছি কিনা যে আসলে এটা কি নিয়ে কাজ করে। এমন একটা নাম যেটা দিয়ে না কিছু বোঝা যায়। এখন এরকম যদি থাকতো ট্রন লেগেসি টেক, নামের শেষে যদি টেক থাকতো তাহলে হয়তোবা আমরা বুঝতে পারতাম এটা একটা টেকনোলজি কোম্পানি। বা নামের শেষে যদি ট্রন লেগেসি ফার্ম থাকতো দেন আমরা কি বলে আমরা বুঝতে পারতাম বা আন্ডারস্ট্যাবল এটা হতো যে ট্রন লেগেসি তারা ফার্মিং নিয়ে কাজ করে, বা ট্রন লেগেসি অ্যাগ্রো এরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে কোম্পানিটা কিসের। সেক্ষেত্রে আর ক্লায়েন্টকে আলাদা করে আক্স করার কোনো দরকার নাই যে আপনার ক্লাসিফিকেশন ব্র্যান্ড কি নিয়ে কাজ করে বা ব্র্যান্ডটা কিসের। বাট যদি এরকম হয় সিঙ্গেল নেম, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানিগুলো এরকম সিঙ্গেল নেমই হয়। সো যাই হোক হোয়াট এভার, আমরা ব্র্যান্ড ক্লাসিফিকেশন ধরেন টেক কোম্পানি বা টেকনোলজি প্রোডাক্ট, তারা টেক কোম্পানি, এই ট্রন লেগেসিটা একটা টেকনোলজি কোম্পানি এবং তারা টেকনোলজি নিয়ে কাজ করে এবং তাদের প্রোডাক্টগুলো টেকনোলজি রিলেটেড। এখন টেকনোলজির মধ্যে কিন্তু এই দুনিয়ার যা আছে সবই পড়ে, সত্যি কথা বলতে। তো তারা কোন স্পেসিফিক কোন টেকনোলজি প্রোডাক্ট নিয়ে কাজ করে সেটা কিন্তু আমরা এখানে এখানে জানতে পারছি না। সো এই কোশ্চেনটাও ক্লায়েন্টকে আক্স করতে হবে। যে কোনো কাজ নেয়ার ক্ষেত্রে ক্লায়েন্টকে প্রচুর প্রচুর পরিমাণে কোশ্চেন করতে হবে। যে অভ্যাসটা আমি করে ফেলেছি অলরেডি। এটা ১ম এ আমরা আসলে ওই যে হেজিটেট ফিল করি যে আমি আক্স করব নাকি করব। আক্স করলে আবার কিনা ক্লায়েন্ট মনে করে যে আমি অনেক কিছু বুঝি না। আসলে এই ব্যাপারটা এরকম না। এটা বাংলাদেশের ক্ষেত্রে হয়। কাউকে কোয়েশ্চেন আক্স করলে অনেক বিরক্ত হয়ে যায়। বাট বাহিরের যেটা আমাদের যারা ক্লায়েন্ট ওদের কালচারটা এরকম। ইভেন ওরা আরো এটা মনে করে আপনি কোনো কোয়েশ্চেন আস্ক করেন নাই তার মানে আপনি কিছুই বুঝেন নাই। সো প্রচুর কোয়েশ্চেন আস্ক করতে হবে। যেমন এই কোম্পানিটার নাম নাম পাইলাম আমরা, ব্র্যান্ড ক্লাসিফিকেশন পেলাম। এখন টেকনোলজি প্রোডাক্ট, সে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে সেটাও আপনাকে আস্ক করতে হবে। ওকে, সো যাই হোক তারপর আসে ব্র্যান্ড ওয়ার্ক এরিয়া। মানে এই যে কোম্পানিটা, কোম্পানি এবং ব্র্যান্ড একই জিনিস কিন্তু, সো এটা মাথায় রাখতে হবে। সো ব্র্যান্ড ওয়ার্ক এরিয়া মানে তারা কোন জোনে কাজ করে। সো আমার এই কোম্পানিটা ওয়ার্ল্ড ওয়াইড। এখন এই ব্র্যান্ড ওয়ার্ক এরিয়াটা কেন দরকার? দরকার এই কারণে ধরেন এই কোম্পানিটা বাংলাদেশে বাংলাদেশে কাজ করে বা ওদের ওয়ার্ক ওয়ার্ক স্টেশন বা ওয়ার্ক এরিয়াটা হলো বাংলাদেশ বা ইন্ডিয়া। এখন এই অঞ্চলের মানুষের কালার কালার বলেন, তারপর ডিজাইন রুচিবোধ কিন্তু আপনার ইউরোপের সাথে কখনোই মিলবে না বা আমেরিকার সাথে মিলবে না। আবার আপনি যদি জাপানিজটা দেখেন, জাপানের কারোর সাথে কিন্তু কারো স্টাইল মিলবে না। কারণ ওদের ডিজাইনের মধ্যে ওরা নিয়ন স্টাইলটা অনেক বেশি ফলো করে বা অনেক বেশি কালারফুল ভাইব্রেন্ট কালারগুলো ওরা বেশি পছন্দ করে। কিন্তু ইউরোপের মানুষ যারা বিশেষ করে নর্ডিক জোনে যারা আছে ওরা কিন্তু এইসব জিনিসগুলো পছন্দ করে না। এই যে নিয়ন কালার, ইয়েলো কালার, রেড কালার, এই ধরনের কালার ওদের আসলে ওরা দেখেও অভ্যস্ত না। দ্যাটস ওয়াই আগে আপনাকে জানতে হবে যে আসলে আপনার এই যে প্রোডাক্ট হতে পারে। এখন ডিজাইন যে শুধুমাত্র ব্র্যান্ডের জন্য না, জন্য হয় এরকম না কিন্তু। এটা এই কোম্পানি একটা প্রোডাক্টের জন্য হতে পারে। সো আপনাকে জানতে হবে এই প্রোডাক্টের অডিয়েন্স যারা আছে তারা কোন জোনে বসবাস করে বা পৃথিবীর যে আপনি যেখানে কাজ করেন না কেন। তো সাপোজ ব্র্যান্ড ওয়ার্ক এরিয়া যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই। বাট আপনাকে বলে দিল যে পাপুয়া নিউ গিনিতে থাকে বা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকে। এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হুম, ক্যারিবিয়ান এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডিজাইন স্টাইলই টোটালি ডিফারেন্ট। আমরা যদি কিছুটা ক্যারিবিয়ান ডিজাইন দেখি, ক্যারিবিয়ান এই যে এগুলো এরকম, এই যে এগুলো একদম পিওর ক্যারাবিয়ান ডিজাইনের স্টাইল, অনেক বেশি কালারফুল থাকে। তারপর আপনি যদি একটু মেক্সিকোর ডিজাইন স্টাইলটা দেখেন দেখবেন ওটা খুব জোস। সো এখন এই ধরনের এই এলাকার মানুষ তো পছন্দ করে এই ধরনের কাজ। হ্যাঁ, ইলাস্ট্রেশন স্টাইল বা ম্যান্ডেলা স্টাইলটা ওরা অনেক বেশি পছন্দ করে। কিন্তু আপনি সেখানে দিয়ে রাখছেন খুবই সিম্পল, খুবই অ্যাবস্ট্রাক্ট স্টাইল, খুব কাটাকাটি এই ধরনের কাজ দিয়ে রাখছেন। তো এই অঞ্চলের মানুষ কি আপনার ডিজাইন পছন্দ করবে? কখনোই করবে না। তো এটা খুবই খুবই জরুরি যে আপনার ডিজাইনটা কোন এরিয়ার মানুষের জন্য সেটা আগে আপনাকে জানতে হবে। যেন এইগুলো হচ্ছে অ্যাজটেক অ্যাজটেক সভ্যতার মানুষের ডিজাইন। অ্যাজটেক বলতে আই মিন মেক্সিকান, যারা মেক্সিকোতে দেখবেন এই ধরনের স্টাইল অনেক বেশি কালারফুল এবং এই ধরনের মূর্তিগুলো ওদের থাকেই। এবং সাইন অ্যান্ড সিম্বলটা ওরা ওরা অনেক বেশি ফলো করে। ওকে, যেমন এই এই ডিজাইন স্টাইলগুলো। সো আপনাকে আগে জানতে হবে যে আসলে আপনি যে জনে কাজ করছেন ওই জনের মানুষের রুচিবোধ কিরকম। এক কথায় আমরা এই যে এই জিনিসটা দিয়ে আসলে তেমন কিছু আমরা মাপি না, শুধু মাপবো যে আমার এই জনের মানুষের রুচিটা কিরকম।
তো যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বলেছে এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনি যা মনে চায় তাই করতে পারবেন, এটা পৃথিবীর সব মানুষের জন্য। ওকে, সো দেন আসে আমার ব্র্যান্ড কালার, মানে আপনি যে ডিজাইনটা করবেন সেটার ব্র্যান্ড কালার কি। ব্র্যান্ড কালার বলতে আপনি কোন কোন কালারগুলো নেবেন, এখানে বলে দিয়েছে এনি, তার মানে আপনি ইচ্ছা মতো চুজ করতে পারছেন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমাদের অডিয়েন্স, অডিয়েন্স বলতে সরি ক্লায়েন্ট, সো ক্লায়েন্ট ওর তো অডিয়েন্সের জন্য কাজ করবে আর কি, সো ক্লায়েন্ট নিজেও একজন অডিয়েন্স। ওকে, সো ক্লায়েন্ট বলে দিল যে আমার এই এই কালারগুলো লাগবে, বা সে বলে দিচ্ছে যে আমার রেড কালার লাগবে। যখন সে বলছে যে আমার রেড কালার লাগবে, তখন তাকে আপনার আবার রিপিট কোয়েশ্চেন আস্ক করতে হবে যে আপনি রেড কালারের মধ্যে কিরকম রেড চাচ্ছেন, লাইক লাইট, লাইট রেড আর ডিপ রেড। সো এতটুকু বললে সে কিন্তু বলে দিবে যে সে ডিপ রেড। এখন ডিপের মধ্যে আবার অনেক রকমের কালার আছে, আমরা জানি অনেক রকমের ডিপ শেডের কালার আছে, অনেক রকমের লাইট শেডের কালার আছে। ওকে, সো আপনি যত বেশি পারেন ক্লায়েন্টকে প্রশ্ন করবেন। এখন অনেক সময় আমাদের কিছু ক্লায়েন্ট আছে তারা বুঝে না ডিপ কি লাইট কি, তখন আপনি এভাবে পাঠালেন লাইট রেড, এরকম একটা কালার পাঠাইলেন, তা আপনি নিজে পাঠাবেন যে তুমি কি এই কালারটা চাচ্ছ, বা এরকম একটা কালার চার্ট পাঠাইলেন যে এখান থেকে কোন কোন কালারগুলো চাচ্ছ সেগুলো তুমি মার্ক করে দাও। এখন ক্লায়েন্টের সুবিধার জন্য আপনি এটা করতে পারেন, এখানে 1 2 3 4 5 6 দিয়ে দিতে পারেন। তারপর আপনি ক্লায়েন্টকে আস্ক করতে পারেন যে আপনি তুমি কত নম্বর কালারটা চাও, বা কোন কালারটা তোমার পছন্দ হয়। তো এগুলো একটা প্রফেশনাল কাজের ক্ষেত্রে, প্রফেশনাল প্রজেক্টের ক্ষেত্রে আপনার কিন্তু লাগবেই। এখন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করছেন যে আপনার কি কালার লাগবে, ক্লায়েন্ট বলে দিচ্ছে আবার রেড কালার লাগবে। আপনি কাজ করছেন রেড এটা দিয়ে, বাট ক্লায়েন্টের তো এটা পছন্দ না, ক্লায়েন্টের পছন্দ এই লাইট রেড কালারটা। তখন এই কাজ আপনার আপনার নতুন করে করা লাগতেছে। তো এই ধরনের সমস্যায় যাতে আমরা না পড়ি ইন ফিউচারে, তো এই কোশ্চেনগুলো প্রচুর পরিমাণে আমরা আস্ক করে নিব, ক্লায়েন্টকে যত বেশি প্রশ্ন করা যায়। ওকে, সো ব্র্যান্ড কালার শেষ। তারপর আসছে আমার স্টাইল ডিমান্ড। স্টাইল ডিমান্ড মানে সে কোন ধরনের লোগো ডিজাইন চায়, বা শুধু লোগো ডিজাইন না, স্টাইল সব ধরনের ডিজাইনের ক্ষেত্রেই হয়, যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে স্টাইল হয়, এটা সব ধরনের ডিজাইনের ক্ষেত্রে হবে, প্রিন্ট ডিজাইন যতগুলো আছে, স্টাইলটা কি হবে, মানে ডিজাইন স্টাইলটা কিরকম হবে। এখন এখানে বলে দিয়েছে মডার্ন, কারণ কোম্পানিটা মডার্ন, দ্যাটস ওয়াই এটা মডার্ন লোগো চেয়েছে সে। বাট নর্মাল ক্ষেত্রে যেটা হয় আমাদের নিজেদেরকে ক্লায়েন্টকে আস্ক করতে হয় তুমি কেমন ধরনের ডিজাইন চাও, তখন সে বলে দেয় যে এরকম এরকম ডিজাইন। বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ক্লায়েন্টরা কিছু রেফারেন্স ইমেজ দিয়ে দেয় আমাদেরকে, যেমন এই ধরনের লোগো ডিজাইন লাইক অ্যাপলের লোগো দিচ্ছে, মাইক্রোসফটের লোগো দিচ্ছে, বা কিছুটা মডার্ন লোগো ডিজাইন 2 3টা সে দিয়ে দিচ্ছে। বাট এটা যে সবাই দিবে এরকম না, যারা দিবে না, আমাদের যেসব ক্লায়েন্টরা দিবে না তাদেরকে আমাদের কিছু লোগো ডিজাইন পাঠাতে হবে। যেমন আপনি এইখান থেকে কিছু ডিজাইন পাঠাইলেন, তারপর এখান থেকে কিছু ডিজাইন পাঠাইলেন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল, যেমন এগুলো যদিও সব মডার্ন লোগো ডিজাইন, মডার্ন লোগো ডিজাইন পাঠালেন কিছু, তারপর কিছু আপনি সিম্পল লোগো ডিজাইন পাঠালেন, সিম্পল মানে শুধুমাত্র লোগো ডিজাইন লিখে সার্চ করলেন, এরকম 10 12টা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। রাউন্ড ফিগারে পাঠালেন, তারপর অ্যাবস্ট্রাক্ট স্টাইলে কিছু পাঠালেন, এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু ভার্সনে পাঠালেন, এরকম 7 8 10টা ডিজাইন আপনি তাকে পাঠাবেন যে এবং আস্ক করতে হবে এভাবে যে আপনি এই 10টা ডিজাইনের মধ্যে কোন ধরনের ডিজাইনটা আপনার বেশি পছন্দ, বা কোন কোন ডিজাইনের স্টাইলটা আপনি চান। তখন সে হয়তো বা আপনাকে বললো যে আমি এই ডিজাইনটা চাচ্ছি, বা এই ডিজাইনটা চাচ্ছি, বা এরকম কিছু একটা সে বললো, তখন আপনি বুঝতে পারলেন যে আসলে আমার ক্লায়েন্ট কি চাচ্ছে। বা এখন যদি একটা ক্লায়েন্ট এই ধরনের ডিজাইন পছন্দ করে, মানে ওল্ড স্টাইল ডিজাইন, তখন তো আপনি তাকে এই ধরনের কালারফুল বা এই ধরনের মডার্ন স্টাইল ধরায় দিবেন না, তাই না? এখন দেখা যাচ্ছে ক্লায়েন্টের আমাদের কোম্পানির নাম ট্রন লিগেসি, আমি এই ধরনের ডিজাইন করছি, বাট ক্লায়েন্ট তো চাই এই রকমের ডিজাইন। তখন কি করতে হবে, আপনার এই পুরো প্রজেক্টটা আপনি পাবেন না, বা অফ করে দিবে প্রজেক্টটা, বা আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিবে। অনেক রকমের স্টাইল আছে, যদিও এই ধরনের স্টাইলে আমরা যাব, আলাদা আলাদাভাবে আমরা শিখবো যে এটা কোন ধরনের স্টাইল, এই স্টাইলটার নাম কি, এই স্টাইলের নাম কি। নর্মালি মার্কেটে বেশি না 10 থেকে 15টা মেজর ডিজাইন স্টাইল আছে, যেটা সব জায়গায় সেম, সব জায়গায় কিন্তু সেম থাকছে। সো খুব একটা যে আপনার প্যারা নিতে হবে ব্যাপারটা এরকম না, বাট এগুলো আগে আক্স করে নিতে হবে। সো আমি পেয়ে গেলাম যে আমার স্টাইল ডিমান্ড মডার্ন, মানে আমার যে ক্লায়েন্ট, এটা যদিও এই ক্লায়েন্ট আমি নিজেই। ওকে, সো যাই হোক, এটা আপনাদের সুবিধার জন্য এই শিটটা তৈরি করা। সো স্টাইল ডিমান্ড আমি পেয়ে গেলাম, মানে সে কোন ধরনের ডিমান্ড করছে স্টাইলের। এখন কিছু ক্লায়েন্ট আছে যারা ওল্ড স্টাইল ডিজাইন চায়, বা এমব্লেম ডিজাইন চায়, এমব্লেম লাইক এরকম, এমব্লেম ডিজাইন, এমব্লেম, এমব্লেম লোগো ডিজাইন, এই যে এই ধরনের ডিজাইন স্টাইল চায় রাউন্ড ফিগারের মধ্যে, বা ব্যাজ স্টাইল চায়। এখন সে হয়তো বা সে তো আর ডিজাইনার না, ডিজাইনার এখানে কি আপনি,
এখন আমার ক্লায়েন্ট তো আর ডিজাইনার না, সে চাচ্ছে এটা, সে হয়তো বা বলতে পারছে না যে আমি এরকম ডিজাইন চাই। সো এর জন্য আপনাকে আগে থেকে তাকে কিছু ডিজাইন পাঠাতে হবে। যেমন এই ধরনের কিছু ডিজাইন আপনি পাঠালেন, এখন সাপোজ তার হয়তো বা এই ধরনের ডিজাইন পছন্দ হয়েছে, তখন সে বললো যে আমার এই ধরনের ডিজাইন চাই, তখন আপনি কি করবেন, স্রেফ এই ধরনের একটা ডিজাইন স্টাইলে কাজ করবেন, যেটা এমব্লেম স্টাইল বলে। রাউন্ড ফিগার, আমরা এখনো রাউন্ড ফিগারের ডিজাইন কিভাবে করতে হয় সেটা শিখি নেই। যারা ওল্ড স্টুডেন্ট যারা আছে তারা তারা অবশ্য শিখেছে। তো যাই হোক, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। যেমন আজকে আমরা একটু প্রজেক্ট নিয়ে কাজ করছি, প্রজেক্ট ফিল নিয়ে কাজ করছি। সো যাই হোক, এগুলো আমাদেরকে পাঠাতে হবে। সো আমি ধরেন পেয়ে গেলাম যে স্টাইল ডিমান্ড। সো আশা করি স্টাইল ডিমান্ডটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর সে ব্র্যান্ড সিমিলারিটি, এটা ক্লায়েন্ট দিবে না আপনাকে, এটা আপনার নিজের বের করে নিতে হবে। যেমন আজকে আমার ব্র্যান্ড সিমিলারিটি অ্যাপল, স্যামসাং, টেসলা, মাইক্রোসফট, ইটিসি টেক ব্র্যান্ড। আমরা যে ডিজাইনটা করব সেটাও টেকনোলজি প্রোডাক্ট নিয়ে কাজ করছে, টেক কোম্পানি। সো এর ব্র্যান্ড সিমিলারিটি কি কি আছে, বা এই সেম ধরনের ব্র্যান্ড আর কি কি আছে, সেগুলো আপনি বের করতে হবে। এটা আপনার নিজের বের করতে হবে, অ্যাপল, স্যামসাং, টেসলা। যেমন এগুলো বের করার জন্য আপনার যে খুব প্রেশার নিতে হবে, খুব বিশাল ধরনের পিএইচডি রিসার্চ করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যা সার্চ করবেন টপ টেক কোম্পানি, টপ টপ টেক কোম্পানিস, আপনি পেয়ে যাবেন এখানে টপ টেক কোম্পানি কে কে আছে। ইউজার গাইডিং দেখাচ্ছে টপ কোম্পানি কে কে, ওই অ্যামাজন, অ্যাপল, অ্যালফাবেট ইনকর্পোরেশন, আই মিন এই যে আমরা যে গুগল করি, এটার মেইন কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেশন। এবং অ্যালফাবেটের মধ্যে আরও অনেকগুলো অপশন আছে কিন্তু ওদের। এই যে অ্যালফাবেট কোম্পানিটা হলো মাদার কোম্পানি, এর সিস্টার কনসার্ন আছে অনেকগুলো, যেমন ইউটিউব, গুগল ম্যাপস, অ্যান্ড্রয়েড ওয়ান অফ দ্য বেস্ট। ওদের এই যতগুলো কোম্পানি আছে এর মধ্যে। তারপর আরও কিছু আছে অ্যালফাবেটের, আরও কিছু প্রোডাক্ট আছে, যেমন গুগল ক্যাপিটাল আছে যেটা টাকা পয়সা নিয়ে কাজ করে, নেস্ট আছে, ক্যালিকো, বেরিলি, আরও অনেকগুলো আছে। তারপর মাইক্রোসফট। এখন এই কোম্পানিগুলো আমরা কেন দেখবো, এখান থেকে আমরা আসলে কি দেখব? আমরা দেখবো ওই কোম্পানির লোগোটা কীরকম, বা তারা কি কি ধরনের লোগো ডিজাইন করছে। দেখেন এখানে একটাও কি এই ধরনের এমব্লেম স্টাইলের লোগো আছে? নাই কিন্তু, কারণ টেক কোম্পানি বা মডার্ন ডিজাইনে এমব্লেমটা থাকে না, কারণ এমব্লেম, তারপর ভিনটেজ স্টাইল, এমব্লেম স্টাইল, এগুলো ওল্ড স্টাইল কোম্পানির ক্ষেত্রে হয়। বাট আপনি যখন টেকনোলজি কোম্পানির কাজ করছেন, আই মিন মডার্ন কোম্পানি কাজ করছেন, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজাইনগুলো এরকমই হয়। বাট আমরা তো এটা বুঝি না, আমরা টেক কোম্পানিকে ধরায় দিই এই ধরনের এমব্লেম ডিজাইন, বা এই ধরনের লাক্সারিয়াস স্টাইল ধরায় দিচ্ছি, বা এই ধরনের ওল্ড স্টাইল ডিজাইন ধরাই দিচ্ছি। তখনই আসলে সমস্যাটা হচ্ছে আমাদের। সো এগুলো আগে বুঝে নিতে হবে আপনি কি করবেন, এটা না বুঝলে আপনি কিভাবে কি করবেন, ব্যাপারটা এরকম। তো মাইক্রোসফট, স্যামসাং গ্রুপ আছে, টেনসেন্ট হোল্ডিং, টেনসেন্ট ওই যে পাবজি কোম্পানি, উইচ্যাটের কোম্পানি যেটা, আরও অনেকগুলো আছে, মেটা, সিসকো সিস্টেম, এরকম অনেক বড় বড় ব্র্যান্ড আছে। সো এদের লোগো ডিজাইনগুলো দেখতে হবে। যেমন সিসকো, আমরা যদি সিসকোর লোগো দেখি, সিসকোর লোগোটা জাস্ট ওয়াও একটা লোগো। ওরা নেটওয়ার্ক নিয়ে কাজ করে মূলত, ওদের মেইন কোম্পানিটা, ওরা সার্ভার ইনস্টলেশন, সার্ভার সিকিউরিটি নিয়ে কাজ করে। সার্ভার মানে নেটওয়ার্ক। সো এখানে ওদের কোম্পানিটার সাইনটা দেখেন, লোগোটা দেখেন, জাস্ট নেটওয়ার্কের কিছু সাইন, সাইন অ্যান্ড সিম্বল। তো মডার্ন ডিজাইন এরকমই হয়। সো আপনি এরকম কিছু ডিজাইন বের করে নেবেন। তারপর ব্র্যান্ড সিমিলারিটি আমরা পেলাম এখানে। তারপর আসতেছে আমার অডিয়েন্স কারা, মানে এই যে কোম্পানির অডিয়েন্স কারা থাকবে। অডিয়েন্স বলতে এই কোম্পানিটার ইউজার কারা হবে, কোম্পানির এমপ্লয়ি কারা হবে, কোম্পানি কাদের থেকে আর্ন করবে, বা কাদের পিছনে শ্রম দিবে, ব্যাপারটা এরকম। এক কথায় এটাকে বলা হচ্ছে অডিয়েন্স। সো এই কোম্পানির অডিয়েন্স মানে আপনার অডিয়েন্স, আপনি যখন ডিজাইনটা করছেন অ্যাকচুয়ালি। সো এই ব্যাপারগুলো আপনার লাগবেই, এই ব্যাপারগুলো ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এখন এখানে অডিয়েন্সটা কেন জরুরি সেটা একটু বলছি। যেমন ধরেন অডিয়েন্সের বলে দিচ্ছে অডিয়েন্স মেল নাকি ফিমেল, এখানে মেল ফিমেল বোথ। এখন যদি মেল হয়, ধরেন অডিয়েন্স মেল, একটা কোম্পানির অডিয়েন্স সবাই পুরুষ, এখানে ওই কোম্পানির লোগো ডিজাইন আপনি যদি পিঙ্ক কালার রাখেন, কখনো এই কোম্পানি স্টাবলিশড হবে না বা আর্ন করতে পারবে না। কারণ পিঙ্ক কালারটা এমনিতেই যারা মেল পার্সন আছে তারা ইগনোর করে, টোটালি ইগনোর করে, কারণ আমরা জানি যে পিঙ্ক কালারটা ফিমেলের। সো আপনি এবার চিন্তা করেন, আপনি যদি লোগো ডিজাইনে এই মেলের জন্য লোগো ডিজাইনে যদি আপনি পিঙ্ক কালার দেন তাহলে হবে। আবার ফিমেল যারা আছেন, ফিমেল পার্সন যারা, এর আবার গ্রে স্কেলটা সহ্য করতে পারে না, ওয়ান কাইন্ড অফ গ্রে স্কেল আশা করি সবাই জানি। তারপর ফেমিনিন, ফেমিনিন না, মেন্স কালার যেগুলো আছে, যেমন ডার্ক গ্রিন, তারপর ডার্ক ব্লু,
তারপর আরো কি আছে? ডার্ক ইয়েলো, এই ধরনের ডার্ক বা ডিপ শেড বা ওয়াইল্ড কালার যেগুলো, এগুলো কিন্তু ফিমেলরা আবার পছন্দ করে না। তাদের পছন্দ হইছে ভায়োলেট কালার, হয় ভায়োলেট না হয় পিঙ্ক। পিঙ্কের মধ্যে শেড, যেমন একটা এরকম একটা আমি জোকস দেখেছিলাম যে তোমার একটা ফিমেলকে আক্স করতেছে যে আপনার পছন্দের ৩ টা কালার বলেন, ও ৩ টাই পিঙ্ক বলছে। তো ব্যাপারটা এরকম, হ্যাঁ, যে লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, মিডল পিঙ্ক, ব্যাপারটা এরকম। তো আপনি একটা ফিমেলকে যদি আপনি আপনি মেল কালার ধরায় দেন বা মেল স্টাইলের ডিজাইন দিয়ে দেন, কখনোই আপনার ওই ডিজাইনটা মার্কেটে চলবে না। সেটা শুধুমাত্র লোগো ডিজাইন না, সব ধরনের ডিজাইনের ক্ষেত্রে। যেমন ফিমেল ডিজাইন বা ফেমিনিন ডিজাইন বলা হয় নর্মালি, এটাকে বলা হচ্ছে ফেমিনিন ডিজাইন। ফেমিনিন ডিজাইন, ইভেন ফেমিনিন ডিজাইনের ফন্টও কিন্তু ফেমিনিন হয়, এটা মাথায় রাখতে হবে। ফেমিনিন ডিজাইন কি একটু ফুল টুল থাকবে, একটা ফিমেল এর মানে একটু কালারটা সফট থাকবে, ব্যাপারটা এরকম। আমরা যতগুলো ফেমিনিন ডিজাইন দেখবো, এই যেগুলো, এগুলো দেখলেই বোঝা যায় যে এর কাস্টমার কারা, এই এটা এই কোম্পানিটার কাস্টমার কারা। যেন এটা থেকে এখানে কি লেখা, স্ট্রঙ্গার স্টার্ন, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না যে আসলে এই কোম্পানিটা কি নিয়ে কাজ করে, বাট আমি বুঝতে পারছি এর কাস্টমার কারা ফিমেল, কারণ কালারটা দেখে আমি এই টপ নচ ইয়াটা পেয়ে যাচ্ছি, আইডিয়াটা পেয়ে যাচ্ছি। সেম আপনি আমি যদি এটা তো দেখে বুঝাই যাচ্ছে, এটা দেখে দেখেন, জুলিয়া বেকারি কেকস অ্যান্ড বুটিক্স। সো ডিজাইন স্টাইল দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে, বা কালার কালার দেখে বোঝা যাচ্ছে যে আসলে এর অডিয়েন্স কারা হতে পারে। আবার আপনি যদি এটা দেখেন যে ভাইকিংস ডিজাইন দেখে, ধরেন এটা একটা কোম্পানির লোগো, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মেন্স বা শক্তিশালী কিছু একটা বোঝানো হচ্ছে। লাইক এটা, এই লোগোটা দেখেন, এদিকে তাকানোর দরকার নেই, এখানে দেখেন, এটা কি কোনো ফিমেল বা ফেমিনিন ব্র্যান্ডের লোগো হতে পারে? টোটাল ইম্পসিবল। তো দ্যাটস ওয়াই আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমার অডিয়েন্স কারা। সেম জিনিস, এতক্ষণ তো আমরা মেল ফিমেল নিয়ে আলোচনা করেছি, এবার আমরা আলোচনা করব কিডস দিয়ে। কিডস যারা বাচ্চা, কিডস লোগো ডিজাইন আবার ডিফারেন্ট হয়। এই যেগুলো কিডসের কিন্তু কোনো মেল ফিমেল নাই, এই জিনিসটা আশা করি সবাই জানি আমরা। এখন দেখেন এই ডিজাইনটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিডস রিলেটেড, বা এই কোম্পানিটা যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করে বা যে আইডিয়া নিয়ে কাজ করে, বা কোম্পানি ক্লাসিফিকেশনই হলো কিডস। ওকে, যেমন এখানে ফন্টও কিন্তু কিডস স্টাইলে ফন্ট, কিডস স্টাইলে ফন্ট কিন্তু পাওয়া যায়। যেমন আপনি যে সার্চ করবেন কিডস ফন্ট, এই যে অনেক ফন্ট পাবেন আপনি, অলে যান, অনেক অনেক ওয়েবসাইট আছে যারা আপনাকে কিডস কোয়ালিটি ফন্ট দিবে। সো এই জিনিসটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে আপনার অডিয়েন্স কারা। এই নোটটা নিজের তৈরি করতে হয়। নর্মালি আপনার ক্লায়েন্ট ক্লায়েন্টের এত ঠেকা পড়বে না যে আপনাকে এই জিনিসগুলো দিবে। অনেক বড় বড় ক্লায়েন্ট যদি হয়, যেমন দেখা যাচ্ছে বিশাল একটা কোম্পানি, সেক্ষেত্রে তারা এগুলো দিয়ে দেয়, আপনি না চাইতেও আপনাকে দিয়ে দিবে। বাট নর্মালি আমাদের যেসব ক্লায়েন্ট, প্রথম প্রথম আমরা যেসব ক্লায়েন্ট পাবো, তারা কিন্তু এই জিনিসগুলো তারা নিজেরাও তো জানে না, তারা দিবে কিভাবে, তাই না? তো এই জিনিসগুলো আপনাকে আস্ক করে নিতে হবে। অন্তত দরকার হলে তার সাথে প্রথমে ২-৩ ঘন্টা একটা সেশন করতে হবে। সেশন আই মিন তার সাথে আপনি কথা বলবেন, তার পছন্দগুলো জানবেন। ব্যাপারটা এরকম, আপনি যদি একটা মানুষের পছন্দ না জানেন, আপনি কিভাবে কাজ করবেন? তার জন্য অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবেন? ওকে, সো অডিয়েন্স মেল ফিমেল, তারপর এজ, বয়সের একটা ব্যাপার আছে। যেমন যাদের বয়স 50 আপ, তাদের পছন্দ কিন্তু একটু ডিফারেন্ট হয়। তারা বিশেষ করে ওল্ড স্টাইলটা বেশি পছন্দ করে থাকে। ওল্ড স্টাইল ডিজাইন আই মিন ওই যে এমব্লেম, ভিনটেজ, লাক্সারিয়াস, এই ধরনের স্টাইলগুলো পছন্দ করে। আর মোটামুটি 30 থেকে 50-এর মধ্যে এজ যাদের, তারা নরমাল বা নিউট্রাল পয়েন্টে থাকে, তারা সব ধরনের ডিজাইনে পছন্দ করে। আর 20 থেকে 30-এর মধ্যে যারা থাকে, এই এজের পার্সন যারা, তারা একটু যারা মেল মেল পার্সন যারা, তারা অনেক বেশি মেন্স স্টাইল ডিজাইন পছন্দ করে। আর ফিমেল যারা, তারা পিঙ্ক কালার, ওই যে ফেমিনিন ডিজাইনটা পছন্দ করে থাকে। এখন দেখা যাচ্ছে যে ফিমেলের মধ্যে যার বয়স ধরেন 60 আপ, সে কিন্তু এখন আর ওই পিঙ্ক কালার পছন্দ করবে না, তার একটা কালার হলেই হয়। ব্যাপারটা এরকম। সো আপনার এই জিনিসগুলো ভালোভাবে ফাইন্ড আউট করতে হবে। যেমন যে টিনেজ টিনেজ নর্মালি তো 13 থেকে শুরু হয়, বাট আমরা ধরছি 50 থেকে। তো পরের নিচে যারা থাকে, তো ওদের এই কিডস স্টাইলটা অনেক পছন্দ। যেমন 10 বছর যারা, 10 বছরের বাচ্চা যারা বা কিডস যারা, ওরা কিন্তু এই খুব ভালো বুঝে ডিজাইনটা, ওরা আহ, অন্যদের থেকে অনেক ভালো বুঝে। ওদের কালার সেন্স অনেক বেশি বেটার থাকে, অনেক ভাইব্রেন্ট কালার সেন্স থাকে ওদের। সো দ্যাটস ওয়াই দেখবেন যত ধরনের কিডস ফন্ট আছে বা কিডস স্টাইল, ডিজাইন স্টাইল, জাস্ট নট অনলি ফন্ট, কিডস কিডসের যত স্টাইল আছে সবগুলোতে দেখবেন
অনেক বেশি ভাইব্রেন্ট কালার দেওয়া থাকে। ভাইব্রেন্ট মানে চোখে পড়ে এই ধরনের কালারগুলো, যেগুলো আমরা কালার ক্লাসে শিখেছি। কিডসের ফন্টগুলো অনেক সুন্দর হয়। একটু ফানি টাইপ ফন্ট হয় অলওয়েজ। কারণ কিডস মানেই এই জিনিসটা। কিডস মানেই ফান। ওদের মধ্যে আসলে এই দুনিয়ার এত অ্যাবস্ট্রাক্ট যে এসেন্সটা এটা কিন্তু থাকে না। যেন আমরা যত বড় হয়ে যাই আমাদের হাসি খুশিটা কমে যায়। ব্যাপারটা এরকম ওয়ান কাইন্ড অফ। সো কিডসের ফন্টগুলো বা কিডসের ডিজাইন স্টাইলেও কিন্তু ওই ফানি একটা ভাইব থাকে। যেমন এই ডিজাইনটা দেখেন, কত জোস একটা ডিজাইন। নিকন্যাক দ্য লাভেবল সেন্স। আচ্ছা, নিকন্যাক একটা ফন্টের নাম। আপনারা এই ফন্টটা ডাউনলোড করতে পারেন। কিডসের ফন্টও ডিফারেন্ট হয়, কিডসের ডিজাইন স্টাইলেও ডিফারেন্ট হয়। যেমন দেখেন, স্পেস কিডস। সো এই জিনিসগুলো যখন আপনি জেনে যাচ্ছেন বা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং যদি যখন আপনি পাচ্ছেন, তখন আপনি একটা ডিজাইন করতে পারেন। তো ধরে নিচ্ছি আমাদের এই সব কিছু আমাদের কাছে রেডি। এখন আমরা ডিজাইন করব। সো ডিজাইনের জন্য আমাদের প্রথমে যেটা লাগবে, এটার একটা আমি স্ক্রিনশট নিয়ে নিব। অর্থাৎ আমার ডিজাইন স্পেস বা ডিজাইন ইনফরমেশনের। তো এটাকে কপি করে জাস্ট কপি বলতে এক সাইডে রেখে দিব। এখন ট্রন লিগেসি, ধরেন আপনি একটা লোগো ডিজাইন করছেন। নর্মালি যারা নুব ডিজাইনার যারা, তারা যেটা করে বা বিগিনার ডিজাইনাররা কি করে, একদম স্ক্র্যাচ থেকে ডিজাইন করে, মানে একদম শুরু থেকে। যেমন সে কি করছে, ট্রন লিগেসি অনেকভাবে আইডিয়া করতে পারছে। তো আমি যখন ডিজাইন করছি নর্মালি একটা ডিজাইনের পূর্বে, এটা তো গেল আমার বিজনেস স্পেস। হ্যাঁ, সো বিজনেস স্পেসটা পাওয়ার পরে অনেকে যেটা করে সরাসরি ডিজাইনে নেমে যায়। তো বিজনেস স্পেস বা বিজনেস ইনফরমেশন পাওয়ার পরে আপনি ডিজাইনে নামতে পারবেন না। এতক্ষণ তো গেল আপনি কোম্পানি রিলেটেড সবকিছু জানলেন। এবার আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনাকে মোটামুটি একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, যেটাকে বলা হচ্ছে মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং জিনিসটা আমরা হরহামেশা প্রতিদিনই করে থাকি, বাট এই জিনিসটা যে মাইন্ড ম্যাপিং এটা আমরা জানি না। সো মাইন্ড ম্যাপিংটা কেন করতে হয়? মাইন্ড ম্যাপিংটা করতে হয় যে আপনি কি করবেন সেটা ডিফাইন করছে এখানে। যেমন সাপোজ যে আপনি চিন্তা করলেন যে আপনি কোথাও ঘুরতে যাবেন। লাইক ধরেন আমাদের যারা বাংলাদেশে, আমরা অনেকে অনেক জায়গা থেকে আজকের এই ক্লাসটা দেখছি। তো যারাই দেখছেন, ধরেন আমরা কক্সবাজার যাব বা কক্সবাজার বা সেন্ট মার্টিন যাচ্ছি। সো সেন্ট মার্টিন যাবো, এই যাওয়ার আগে তো আগে আপনাকে প্ল্যান করতে হবে নাকি? ব্যাপারটা এরকম যে আমার মন চাইছে এখন আমি হুট করে দৌড় দিলাম, এরকম কিন্তু কখনোই হয় না। আগে আপনি এটা আপনার মনের মধ্যে চিন্তা করেন যে আসলে আমি কক্সবাজার যাব, এবং কক্সবাজার যে যাব সেখানে আমি কাকে কাকে রাখবো, আমার কোন কোন ফ্রেন্ডকে রাখবো। যেমন আপনার ফ্রেন্ড সার্কেলে অনেকে আছে, বাট সবাইকে কিন্তু নিয়ে আপনি যেতে চাচ্ছেন না। তো আপনি কি করলেন যে আপনার ফ্রেন্ড যে কয়জন আছে ওদেরকে টেক্সট করলেন এবং বললেন যে তোমরাই শুধু যাবে, বা আপনারা 4 জন যেতে চাচ্ছেন। 4 জন ফিক্সড হলো যে আপনারা কক্সবাজার যাবেন। তারপর কক্সবাজার যাবেন কিভাবে? কক্সবাজার কি আপনি বিমানে যাবেন নাকি বাসে যাবেন? ওকে, সো আপনার ফিক্সড হলো, ফার্স্টে ফিক্সড হলো যে আপনি আহ, কক্সবাজার যাচ্ছেন। তো এটা ফিক্সড করলেন, কে কে যাচ্ছেন সেটা ফিক্সড করলেন। তারপর ফিক্সড করলেন আপনার ওয়েটা কিরকম হবে, আপনি যাবেন কিভাবে, এয়ার অথবা রোড। তো এখন রোডে গেলেও এখন আরো অনেকগুলো ওয়ে আছে। যেমন রাস্তায় যে মানে আপনি গাড়িতে যাবেন, স্লিপিং কোচে যাবেন নাকি এসিতে যাবেন নাকি নন এসিতে যাবেন। কস্ট কাটিং যদি করতে চান সেক্ষেত্রে আপনি হয়তো বা নন এসিটা চুজ করলেন, যে আপনারা অল্প স্বল্প টাকা দিয়ে খুব ইজিলি যেতে পারছেন। ওখানে গিয়ে আপনি অনেক বেশি চিল করলেন, ব্যাপারটা এরকম। তারপর যদি আপনি সেন্ট মার্টিন যেতে চান সেক্ষেত্রে আবার ডিফারেন্ট ওয়ে। সেন্ট মার্টিনে আপনি যে কি ট্রলারে যাবেন নাকি শিপে যাবেন, ব্যাপারটা এরকম। এই যে আপনি পুরো জার্নিতে কি কি করবেন এবং সেখানে যাওয়ার পর আপনার টার্গেটটা কি, এটা কিন্তু আপনার মনের মধ্যে চলে। ম্যাক্সিমাম আমাদের মন সব থেকে বড় ইউনিভার্স। সো আপনি চিন্তা করলেন এভাবে এভাবে যাব, এভাবে এভাবে আবার কস্ট কাটিং করব, আমি এভাবে এভাবে খরচাটা করব, আমি হোটেলটা এত ওটা স্পেন্ডে নিব। বা আপনি সুইমিং পুলওয়ালা হোটেল চাচ্ছেন নাকি নর্মাল কোনো রকম রাতে ঘুমাতে পারলে একটা হোটেল, এরকম চাচ্ছেন। সো এই যা কিছু করছেন সবই কিন্তু আপনি আপনার গন্তব্যস্থল থেকে চিন্তা ভাবনা করছেন। তো এই যে চিন্তা ভাবনা করছেন সামনে কি করবেন, এটাই হলো একদম স্রেফ মাইন্ড ম্যাপিং। অর্থাৎ আপনি মনের মধ্যে ম্যাপ করতেছেন, ম্যাপ মানে মানচিত্র। ম্যাপ করতেছেন যে আপনি আসলে কোথায় কিভাবে যাবেন। তো আমাদের কাছে এখন একটা ডিজাইন আছে। আর কোম্পানি, সরি ডিজাইন না, কোম্পানির নাম আছে ট্রন লেগেসি। এখন এটা ডিজাইনটা কিভাবে করব, এটা চিন্তাটা করাটাই হলো এই মাইন্ড ম্যাপিং। কারণ মাইন্ড ম্যাপিং এর আরো অনেক হার্ড ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, সেগুলো পড়ে নেবেন। নর্মালি মাইন্ড ম্যাপিং মানে এটা, আপনি কি করবেন সেটা ফাইন্ড আউট করা।
এখন মাইন্ড ম্যাপিং করতে গেলে প্রথম যেটা লাগবে, মাইন্ড ম্যাপিংটা কখন লাগে? যখন আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে রিসোর্স দিয়ে ডিজাইন করব। আর আপনি যখন নিজে একদম স্কেচ থেকে জাস্ট এই যে এভাবে করে দিলাম, একটা টি দিয়ে একটা লোগো ডিজাইন করে দিলাম, এখানে কোনো মাইন্ড ম্যাপিং লাগবে না, শেষ, এখানে লোগো ডিজাইন শেষ। সো মাইন্ড ম্যাপিংটা শুধু তখনই লাগছে যখন আমি বেশি চিন্তা ভাবনা করে খুব সুন্দর একটা ডিজাইন করতে চাই। তো মাইন্ড ম্যাপিং এর ফার্স্ট ধাপ হচ্ছে আপনার কোম্পানি, এগুলো তো জানলামই যে টেক কোম্পানি। এখন মাইন্ড ম্যাপিং এর ফার্স্ট ধাপটা শুরু হয় ব্র্যান্ড ক্লাসিফিকেশন থেকে, যে আমার একটা কোম্পানিটা কি টেক কোম্পানি, এখন আমার কিছু টেক কোম্পানির লোগো লাগবে ফর রিসোর্স ইসিএস টেক লোগো। সো এর জন্য আমি গুগল বেসড বলবো যে আপনারাও গুগল একটু সার্চ করবেন যে টেক কোম্পানির লোগোগুলো কীরকম হয়, সেটা আমরা দেখবো এবং এখান থেকে কিছু বেটার বেটার ডিজাইন আমরা চুজ করবো আমাদের মুড বোর্ডের জন্য। সো মুড বোর্ডটা আপনার এই পাশে থাকে, যেটা মুড বোর্ড বা রিসোর্স ইমেজ বলতে পারি আমরা এটাকে। তো এখানে লিখেই দেই আমি মুড বোর্ড, বোর্ড। তো আমরা মুড বোর্ডটা এই পাশে রাখবো অলওয়েজ, যদি এটা আপনাদের লিখা লাগবে না, আপনাদের বোঝার জন্য আমি এটা লিখে দিচ্ছি। আর আমার একটা অভ্যাস খুব সুন্দর সুন্দর ফন্ট দেয়া, কারণ ওই মাইরাট প্রো ফন্ট দেখতেই খ্যাত লাগে, পুরো ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়, ব্যাপারটা এরকম। সো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মুড বোর্ড বা যে কোনো ধরনের বিজনেস স্পেস সেগুলো আপনি আপনার বাম সাইডে রাখবেন, আর ডান সাইডে আপনার এলিমেন্ট রিসোর্সটা রাখবেন, সেক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। সো মুড বোর্ডে আমার কি কি নিচ্ছি, আমি কিছু লোগো ডিজাইন নিচ্ছি, রিলেটেড লোগো ডিজাইন, টেক রিলেটেড। এখন যদি এটা আমার এরকম হতো যে অ্যাগ্রো ফার্ম, তাহলে আমি অ্যাগ্রো রিলেটেড লোগো নিতাম। এখন এই ধরনের কিওয়ার্ড রিসোর্সও কিন্তু আপনার মাইন্ড ম্যাপিং এর একটা পার্ট, যেমন অ্যাগ্রো রিলেটেড, যেহেতু আমরা টেক নিয়ে কাজ করছি, সো টেক লিখে সার্চ করছি ফার্স্টে, কি কি কিওয়ার্ড আসতেছে, আমার কিওয়ার্ডগুলো কি কি পাচ্ছি, যেমন টেক পাচ্ছি, ওর সাথে জানি না, ক্লিক করছি একটা, আসতেছে আর একটা, ওর মাইন্ড ম্যাপিং হারায় ফেলতেছে, ব্যাপারটা এরকম। তো যাই হোক, টেক পাচ্ছি, তারপর পাচ্ছি আমরা টেকনোলজি, টেকনোলজি লোগো পাচ্ছি। এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা একটু সার্চ করবো। এখন এই কিওয়ার্ড সার্চের জন্য আপনার দেখা যাচ্ছে কোনো আইডিয়া আসতেছে না, সেক্ষেত্রে জাস্ট গুগল ট্রান্সলেট ইউজ করবেন টেকনোলজি, তারপর এখানে আরও কিছু কিছু আপনি কিওয়ার্ড পেতে পারেন। টেকনোলজি, টেক পাচ্ছি, টেকনিক পাচ্ছি। আচ্ছা, টেকের সাথে আমরা আর কি কি পাচ্ছি, সাইফাই বা সায়েন্স ফিকশন পাচ্ছি, বা সাইফাই ব্যাপারটা পাচ্ছি টেকনোলজির সাথে। তো যাই হোক, টেকনোলজি লোগো, এই কিওয়ার্ডগুলো আমাদের অনেক বেশি হেল্প করবে। আপনি যদি একজন ভালো ডিজাইনার হতে চান, আপনার কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া রাখতে হবে। টেক পাচ্ছি, টেকনোলজি পেলাম, তারপর সাইফাই, সাইফাই লোগো লিখে সার্চ করি, সাইফাই মানে সায়েন্স ফিকশন লোগো। ওকে, এই যেগুলো, এই লোগো। যাই হোক, আমাদের এত কিছু লাগবে না, নর্মালি এইগুলোতেই আমাদের চলে যাবে। সো টেকের মধ্যে এই একটা স্টাইল পেলাম, যেটা আমার কাছে ভালো লেগেছে, কালারটা নিতে পারি আমি, একটা কালার। সো এই ডিজাইনটা আমি আমার মুড বোর্ডে অ্যাড করব, জাস্ট এখান থেকে আমি আইডিয়া নিব। নর্মালি যারা নুব তারা কি করবে, এই ডিজাইনটা টোটালি কপি করবে, আমরা এই ডিজাইন কপি করব না, এখান থেকে আমরা আইডিয়া বা ইন্সপিরেশন নিব, ব্যাপারটা এরকম। যেমন এখানে একটা ডিজাইন পেলাম আমরা, রাইট, কপি। তো মুড বোর্ডে আপাতত আপনার ২টা বা ৩টা রাখবেন। নরমালি আমরা যারা প্রফেশনাল ডিজাইনার, যারা অনেক বেশি কাজ করছি, অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারা ১০টা, ১২টা, ২০টাও অ্যাড করি। যেমন আমি অনেক, এটা ডিপেন্ড করে আপনার কোম্পানি প্রজেক্ট বাজেটের উপরে। বাজেট অনেক হাই থাকলে দেখা যাচ্ছে সেখানে আমি ২০টা, ২৫টাও ইউজ করি, অনেক বেশি আইডিয়া নেওয়ার জন্য। আর এই কাজগুলো আমরা আরও আরও এক্সপ্যান্ড ওয়েতে করব। আজকে যেহেতু ফার্স্ট লোগো ডিজাইনের ক্লাস, প্রজেক্ট ক্লাস যেহেতু প্রথম, এক্ষেত্রে আমরা একটু অত জটিল করব না। যেমন এই যে মাইন্ড ম্যাপিং, এটার আরও অনেক বিশাল একটা ক্লাস আছে, যেটা আমরা আস্তে 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 দেখবো। তো টেকে পেলাম এই ধরনের কিওয়ার্ডগুলো। সো টেকনোলজিতে আমরা কি কি ধরনের ডিজাইন পাচ্ছি, তো টেকের মধ্যে আমরা আরও অনেক ধরনের ডিজাইন পাবো আই হোপ, যেগুলো আসলে আমাদের কাজে লাগবে। রিলেটেড ইমেজ, গুগলে বুঝে গিয়েছে যে এই মুহূর্তে আমার এই ধরনের লোগো ডিজাইন দরকার, বা অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন দরকার। এই একটা আইডিয়া পেয়েছি, যেটা আইডিয়াটা অনেক সুন্দর, এটা নিতে পারি। এখান থেকে ৪-৫টা নিব। তারপর আমাদের কাছে আরও একটা আইডিয়া আছে, আইডিয়াটা আমাদের এই যে মডার্ন লোগোর এখানে আছে, টয়গেটর। টয়গেটর লোগোটাও কিন্তু আমরা খুব জোস একটা আইডিয়া হিসেবে রাখতে পারি। তারপর টেমপ্লেটেরটাও রাখতে পারি, কারণ টি দিয়ে করব আমি। চিন্তা করলাম যে এটা টি দিয়ে করা যায়, টি দিয়ে
ওয়ার্ড মার্ক বা লেটার মার্ক বলা হয় এগুলোকে। সো লেটার মার্ক স্টাইল করব। সো আমি 3টা ডিজাইন নিয়ে মূলত এই কাজটা শুরু করব। আমি অনেকগুলো আইডিয়া পেলাম। সো মুড বোর্ডে আপাতত আপনার 3টা বা 4টা দিয়ে কাজ করবেন। সো এখান থেকে এবার আমি আইডিয়া নিব। ওকে, সো যেহেতু আমি এই যে মাইন্ড ম্যাপিং করেই ফেলেছি, যেমন আমার এই মুহূর্তে মাইন্ড ম্যাপটা এভাবে চলছে যে আমি এরকম টি দিয়ে একটা ডিজাইন করব, যাই কিছু করি টি দিয়ে করব। সো মাইন্ড ম্যাপ হয়ে গেছে। সো এবার আমি আরও কিছু ডিজাইন কিন্তু এখান থেকে নিতে পারি, যদিও আজকে গুগল থেকে নিচ্ছি আপনারা নতুন দেখে, বাট আমরা কখনোই গুগল থেকে ডিজাইন নিব না। সো আপনার যেহেতু নতুন, সো এখন কোনো সমস্যা নাই। তো দেখেন টি লোগো পাচ্ছি, টি রিলেটেড অনেক ডিজাইন পাচ্ছি, অনেক অনেক, মানে লেভেল ছাড়া ডিজাইন। তো একটার দুইটা না, হাজার হাজার ডিজাইন পাবো আমি ই রিলেটেড। তো এখান থেকে আপনি বেস্ট, বা আপনি যেটা চিন্তা করছেন যে আমি এই আইডিয়া করেছি, আপনার আইডিয়ার সাথে ম্যাচ হচ্ছে এরকম একটা বা দুইটা ডিজাইন নিয়ে বা 3টা 4টা নিয়ে সেগুলোকে আমরা ম্যাচ করব বা মিক্স করে একটা ইউনিক ডিজাইন আইডিয়া তৈরি করব। ওকে, তো যাই হোক, ধরেন আমার কাছে এইগুলোই আমি গুগল থেকে নিলাম, দুইটা তো গুগল থেকেই নিলাম, আর একটা আমার কাছে আগেই ছিল যেটাও আমি গুগলের থেকেই নিয়েছি। ওকে, সো এটা ডিজাইনার এক বাংলাদেশি, ভালো ডিজাইন করে। যদিও এই ধরনের স্টাইলে যেতে আসলে একদিনে হয় না, অনেক টাইম লাগে। সো প্রথমে আমার কি লাগবে, একটা বেস লাগবে। এখন আমাদের এই ব্লাঙ্ক ফরম্যাটে আমরা তো অভ্যস্ত এই ধরনের ডিজাইন করে, মানে নিচে একটা রিসোর্স দিয়ে করাটা। সো সেটা আপনারা চাইলে করতে পারেন। এখন আমার একটা বেস লাগবে যেহেতু, সো আমি টি দিয়ে শুরু করি। টি একটা বেস। তো বেসটা এবার আমি কোন ধরনের ফন্ট দিব? অবভিয়াসলি একটা বোল্ড স্টাইল ফন্ট দিতে হবে, নট একোনো ডেমো, কারণ এটার আউট কি বলবো যে আউটার এডস লাইন যেটা, এটা অনেক বেশি রাউন্ডেড। রাউন্ডেডটা খুব একটা পাচ্ছে না। তো আমার কাছে এছাড়া আরো ভালো ভালো ফন্ট আছে, পপিন্সের মতো আকার কথা। সো পেয়ে গেলাম। তো এটা বেস কেন্দ্র করে আমি এবার ডিজাইনটা কিন্তু করতে পারি। কারণ খুব বেশি কিছু করার লাগে না ডিজাইন করার জন্য, আপনার জাস্ট আইডিয়াটা দরকার। যেমন আমাদের কোম্পানির নাম হলো ট্রন লিগেসি। তো ট্রন লেগেসি মানেই খুবই হাই কোয়ালিটির একটা টেকনোলজি ফার্ম। তো আমি আবারও দেখাচ্ছি ট্রন লিগেসি, এটা একটা মুভির নাম, একই রিলেটেড ট্রন। ইভেন ট্রনের ইয়াও আছে, ক্রিপ্টো কয়েন আছে। সো দেখেন ট্রন ক্রিপ্টো কয়েনের লোগোটা দেখেন, ট্রন এটা দেখে নিবেন, ট্রন মুভি, ট্রন লিগেসি, জোস একটা সাইফাই মুভি। এখান থেকে অনেক ডিজাইন আইডিয়া পাবেন যদি আপনি নিতে পারেন আর কি। একে আছে এই ক্লাস থেকেই ডিজাইন আইডিয়া পায় না। তো দেখেন আমি সাইফাই লোগো লেখার পরে আমার এখানে ফন্টগুলো কিরকম আসতেছে দেখেন। সো এগুলো অ্যাকচুয়ালি আমার এই ধরনের ডিজাইনের সাথে যাবে, মানে এই ধরনের আল্ট্রা মডার্ন ডিজাইনের সাথে আমার এই ধরনের ফন্ট যাবে। যদি এগুলো আমার কাছে আছে, সো টেনশন, বাট ডিজাইনটা নিয়ে আমাকে চিন্তা করতে। তো নর্মালি কিচ্ছু দরকার নেই, আমি ডিজাইনটা পয়েন্টে কাটবো, কাটিং শেপের ডিজাইন আপনারা এ পর্যন্ত শিখেছেন। তো আপনারা যা যা শিখেছেন তার মধ্যেই আজকে ডিজাইনটা করব। তো পাথ, কিবোর্ড অবজেক্ট বিলো, কেটে দিলাম। কেটে দেওয়ার পর এক পার্টটুকু আলাদা করে দিই। তো আনগ্রুপ করতে হবে, এটাকে দেখে সেম সাইজের কাটা যায় কিনা দেখতে হবে। আচ্ছা, মাঝে মাঝে আমাদের এই যে গাইড যেটা আছে, আই মিন স্মার্ট গাইড, এটা অনেক সময় সমস্যা করে। হ্যাঁ, যেমন আমি দিতে চাচ্ছি এই পয়েন্টে, ও হয়তো বা মানে ও ওর মতো করে এখানে পয়েন্টটা বসায় দিল, মানে অ্যাঙ্কর পয়েন্টটা, তখন আপনার জন্য সমস্যা। সো জাস্ট কন্ট্রোল ইউ দিয়ে এটা অফ করে নিতে পারেন। এই মুহূর্তে আমি অফ করে নিলাম, যাতে আমি উইদাউট এনি হেজিটেশন পর, এখন আবার লাগতেছে আমার কন্ট্রোল ইউ, স্মার্ট গাইড। সো জুম করে নিব, এই পয়েন্টে এটা মিল, তো আমি এই পয়েন্টে এটা কাটতে চাচ্ছি। সো এই ধরনের কাটাকাটির ক্ষেত্রে আমরা নর্মালি অনেকগুলো অপশন আছে কাটাকাটির ক্ষেত্রে, কারণ ডিজাইনে আপনার প্রচুর পরিমাণে কাটাকাটি লাগবে। হ্যাঁ, কাটাকাটি ছাড়া কিন্তু ইলাস্ট্রেটরে খুব একটা ভালো ডিজাইন তৈরি করা যায় না। ওকে, এক্সেপ্ট ইলাস্ট্রেশনের হিসাবটা আবার আলাদা, তখন ব্রাশ দিয়ে আমরা কাজ করি। সো নর্মালি আমরা পাথ, ডিভাইড অবজেক্টগুলো দিয়ে শিখেছি। তারপর আমরা আরও শিখেছি এখানে আমাদের পাথ পাথ ফাইন্ডার দিয়ে শিখেছি। পাথ ফাইন্ডারে আমাদের অনেকগুলো অপশন আছে, ডিভাইড অপশন আছে, তারপর
ট্রিম অপশন আছে, ট্রিম মানে কেটে দিবে। ওকে, সো ট্রিম জাস্ট এতটুকু জায়গা আমি কেটে দিবে। ওকে, তো আমরা এই ক্ষেত্রে কখনোই ট্রিম করব না, এক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে তা হলো আমার ডিভাইড করে দিব। সো আপনি ট্রিমও করতে পারেন, এটা টোটালি আপনার উপরে। যেন আমাদের শেপ যেটা ছিল, আমরা কন্ট্রোল ইউ দিয়ে ব্যাকে চলে যাই, এটা আমাদের কাজ ছিল। ওকে, সো কি করছি আমি পুরোটা সিলেক্ট করে জাস্ট ট্রিমে ক্লিক করছি, জাস্ট এতটুকু জায়গা কেটে যাবে। আপনি ট্রিমও করতে পারেন, ডিভাইডও করতে পারেন, টোটালি আপ টু ইউ। এখন ট্রিম করা মানে জাস্ট এতটুকু জায়গা কাটবে, মেইন যে বেস যেটা আছে সেটা কিন্তু ভাগ হবে না। সো এটা আপনার উপরে, আপনি যেভাবে ইচ্ছা সেটা সেভাবে কাজ করতে পারেন। নর্মালি ট্রিম দিয়েও ট্রাই করবেন, ডিভাইড দিয়েও ট্রাই করবেন। ওকে, কারণ আমাদের তো শিখতে হবে, তাই না? সো আমি একদম আগের ফরম্যাটে চলে যাচ্ছি, কালারটা একটু চেঞ্জ করে দিই। এতটুকু জায়গা আমার কাটতে হবে, এতটুকু, এতক্ষণ ধরে আমি বুঝলাম যে এতটুকু জায়গা কাটতে হবে। সো আমরা জানি ডিভাইড এবং ট্রিম দিয়ে কাটতে পারি, অথবা অবজেক্টে দিয়েও কাটতে পারি। এত- এইগুলো তো ইউজ করবই। এছাড়া আছে কাটাকাটি করার আরেকটা ওয়ে শিখবো, সেটা হলো আমাদের শেপ বিল্ডার টুল। এই টুলটা আমাদের এখানেই পাবো, টুলবারে পাবো। যদি না পাই সেক্ষেত্রে এই যে টুলবারের সেটিং, এডিট টুলবার থেকে নিয়ে নিব। আশা করি এটা সবাই আমরা পারবো। সো শেপ বিল্ডার টুলটা কিভাবে কাজ করে সেটা একটু সিম্পলি বুঝে নেই। ধরেন আমার এখানে দুইটা শেপ আছে, এই একটা শেপ, মাঝখানে একটা রাউন্ড শেপ দিই আমরা। কালারটা আমরা এরভাবে আছে। পুরো ডিজাইনটা আমি সিলেক্ট করছি, করার পর আমি কি করব, আমি শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল অলওয়েজ যে কাজটা করে, ও যতগুলো পাত আছে, ইভেন পাত শেপ যতগুলো আছে সেগুলোকে আলাদাভাবে দেখে, ও প্রথমে দেখে আলাদাভাবে। বাট আমাদের এই যে রাউন্ড যেটা আছে, এই রাউন্ডটা কিন্তু একটা সিঙ্গেল অবজেক্ট, এখানে কোনো কাটাকাটি নাই বা ডিভাইডেশন নাই বা ডিভাইড নাই। বাট শেপ বিল্ডার টুল এই জিনিসটা দেখতেছে ডিভাইড হিসেবে। তো এখন আপনি যখন এই শেপ বিল্ডার টুলটা দেখেন, টুলের মাথাটা প্লাস সাইন যখন থাকবে, তখন আপনি যা কিছু করবেন মানে এরকম এভাবে টান দিলে সেটা জোড়া লেগে যাবে, প্লাস সাইন। আর এখন তো আমরা জোড়া লাগাতে চাচ্ছি না, আমরা এতটুকু জায়গা কেটে ফেলে দিতে চাচ্ছি বা টোটালি বাদ দিয়ে দিতে চাচ্ছি। তখন আমরা কি করব, তখন জাস্ট শেপ বিল্ডার টুল সিলেকশনে থাকা অবস্থায় আমরা অল্টার ক্লিক করব। অল্টার, আমাদের কিবোর্ডের অল্টার, উইন্ডোজের পাশের বাটনটা, অল্টার ক্লিক করে এটা মাইনাস ফরম্যাটে চলে যাবে বা মাইনাস পজিশন চলে যাবে। এখন এই মাইনাস পজিশনে থাকা অবস্থা আমি যেখানে যেখানে ক্লিক করব এটা ভ্যানিশ হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ভ্যানিশ হয়ে গেছে, এখানে ক্লিক করলাম, এখানে ভ্যানিশ হয়ে। এটা আরো ইজি ওয়ে কাটাকাটির জন্য। এখন যখন আমরা অনেক বেশি কমপ্লেক্স শেপে যাব, এগুলো খুবই সিম্পল শেপ, অনেক বেশি বেশি যখন আমরা কমপ্লেক্স শেপে যাব, তখন কিন্তু আমাদের এই শেপ বিল্ডার টুলটাই লাগবে। সো আজকে যেহেতু কাজ করছেন কাটাকাটি, আজকের এই ক্লাসের কাটাকাটিগুলো আমরা শেপ বিল্ডার টুল দিয়ে করব। সো এখানে এতটুকু জায়গা আমার কেটে ফেলে দিতে হবে। তো আমি শেপ বিল্ডার টুলটা নিচ্ছি, শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট এম। শিফট এম, ওকে, এখানে দেয়াই আছে শিফট এম। দেন আমার এটা এতটুকু জায়গা মাইনাস করে দিতে হবে, কারণ এটা কেটে আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি, রাখতেই চাচ্ছি না। তখন আমি জাস্ট অল্টার ক্লিক করব, করে জাস্ট মাউসে ক্লিক করে এভাবে টান দিব। আপনি মাউসে ক্লিক করে টানও দিতে পারেন, অথবা এরকম একটা সিঙ্গেল ক্লিকও করতে পারেন। যখন আপনার অনেক বেশি কমপ্লেক্স অবজেক্ট থাকবে তখন হয়তো বা আপনাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টান দিতে হবে। অর্থাৎ এখন এই লাইনটা যেখান থেকে যেখানে যাবে সব মানে ভ্যানিশ হয়ে যাবে। আমি তো এত এত ভ্যানিশ চাচ্ছি না, আমি এই শেপটা চাচ্ছি। তো যাই হোক, যেখানে ছিলাম আমরা ট্রন লগিসির লোগো ডিজাইন করতেছিলাম। তো ট্রন লগিসির লোগো ডিজাইন ডান। তো এভাবে একটা ডিজাইন কিন্তু করা যায়, আপনি যতটা সিম্পল ওয়েতে চিন্তা করবেন ডিজাইন তত বেশি সুন্দর হবে। তো এবার আসি আমরা এক্সেপ্ট বাকি ডিজাইনগুলো করে, ট্রন লিগেসি আর কি কি আমরা করতে পারি দেখি। সো আমি ট্রন লিগেসি টিটা পেলাম, আমরা এটা অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটে করেছি। এখন ডিজাইন স্টাইল মানে লোগো ডিজাইনের স্টাইলটা আমরা ভার্টিক্যাল স্টাইল করতে পারি অথবা হরাইজন্টাল করতে পারি, এটা টোটালি আপ টু ইউ। আমি বাদ বাকি পার্টগুলো করি। আর ও এন লাগবে, আর ও এন, ট্রন। কালারে একটু সমস্যা করছে কালার, তো তো আমি এখানে স্কেল। এখন দেখেন অনেকে এই ধরনের ভুলগুলো করে, ভুলটা কি সেটা বুঝতে হবে আগে। আর এখানে যে স্টক যতটুকু ফাঁকা জায়গা আছে আর দিয়ে দিই, এই যে এতটুকু জায়গা ধরেন ফাঁকা, এই যে এতটুকু জায়গা ফাঁকা আছে, বাট আমার এখানে
ততটুকু জায়গা কিন্তু ফাঁকা না, এখানে তার বেশি আছে। এই ধরনের কম্পোজিশনাল ভুলগুলো করা যাবে না, টোটালি যাবে না। তো এতটুকু জায়গা আমার ফাঁকা আছে, তো তাহলে এটা ঠিক করতে হবে। এবার দেখেন দেখতে কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন লাগে। এই ধরনের ভুলগুলো আমরা অনেক বেশি করি, এবং এই ভুলগুলো আমরা অনেকে ওকে এটা তো তেমন কিছু, বাট এগুলোই আসলে সব থেকে বড় ভুল আমি বলি এগুলোই। তো এই বড় ধরনের করা যাবে না, তো এটা একটু মাথায় রাখতে হবে। এখন আমার যে সমস্যা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক না, তো এই জায়গার অ্যালাইনমেন্টটা আগে ঠিক করতে। তো কম্পোজিশনে আছি, সেটা গ্রুপ করে দিই, তিনটা অবজেক্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিয়ে তারপর এটা আর এটা আমি বটম অ্যালাইনটা করব, ভাবে মার্ক করছি। যাই হোক ঠিকই আছে, এটা আমার ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করলে যে সমস্যাটা হচ্ছে আমার এখানে জায়গাটা বেশি হচ্ছে। তো এটার জন্য আমি কিভাবে বাঁচতে পারি, এই সমস্যাটার জন্য কিভাবে বাঁচতে পারি? জাস্ট কিছু না, জাস্ট ফন্টটা একটু বড় করে দিই। এটা বললাম যে কম্পোজিশনের একটা খুব ইজি পার্ট ছিল, গতকালকে আমরা এটা নিয়ে আলোচনা করি, যে হয় আপনার ফন্ট ছোট করতে হবে, আদারওয়াইজ লোগোটা ছোট করতে হবে, যে কোনো একটা ছোট করতে হবে বা যে কোনো একটা বড় করতে হবে। ওকে, সো যাই হোক, লাইন ডান, ফ্রন্ট, তারপর আরেকটা লাইন আছে এখানে লিগেসি, লিগেসিটাও আমি লিখে লিগেসি। তো লিগেসিতে আমি নিশ্চয়ই এই ধরনের ফন্ট পেয়ারিং করব না, ফন্টের সাইজ একদম ছোট হবে যেটা আমরা জানি। এটা করার পরে যেহেতু পপিন্সে করেছি, পপিন্সের পুরো ফন্ট ফ্যামিলি আছে আমার কাছে রেগুলার দিয়ে। এখন এতখানি জায়গা ফাঁকা, এটা আমি কি করব, এটা আমি কি করতে পারি? এটা ফিল আপ করার জন্য, আই মিন হোয়াইট স্পেস ফিল আপ করার জন্য অনেক ওয়ে আছে। আচ্ছা, তার আগে আমি একটা ক্রিয়েট আউটলাইন করে নিই। তো এই ধরনের হোয়াইট স্পেস আপনি চাইলে এইভাবে দুই পাশে ফাঁকা রাখতে পারেন, বাট দুই পাশে ফাঁকা রাখলে জিনিস খুব একটা জমবে না, ব্যাপারটা এরকম ফিল হবে। সো দুই পাশে আমার ফিল আপ করতে হবে, ফিল আপের জন্য আমি যে কোনো এক সাইডে অ্যালাইন করব। এক সাইডে অ্যালাইন করার পরে আমি ট্র্যাকিংটা বাড়িয়ে দিব। ট্র্যাকিং অনেক লাগবে এখানে, এই 800-র কাছাকাছি ট্র্যাকিং লাগবে, 700 লাগবে। দেন আমি ম্যানুয়ালি এটা একটু কমায় দিব, অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। লাইনের স্টাইল চেঞ্জ, এখন এই জিনিসটা উপরেরটার সাথে নিচেরটা কেন যেন মিক্স হচ্ছে না, কারণ উপরেরটা অনেক বেশি বোল্ড। তাহলে আমার কি করতে হবে, পপিন্সের আর একটু বোল্ড ফন্ট নিতে হবে, সেমি বোল্ড, সেমি বোল্ড বা বোল্ড নিতে পারি আমরা। সেমি বোল্টটা নেওয়াটা বেটার হবে, কারণ উপরে বোল্ট নিয়েছি, নিচে সেমি বোল্ট। সেমি বোল্ট নিয়ে জাস্ট ফন্টের সাইজটা একটু ছোট করে দিব, করে তারপর আমরা ট্র্যাকিংটা বাড়িয়ে দিব। আমি ট্র্যাকিং বাড়িয়ে দিচ্ছি, লাইন ডান, তাই না আমার? এবার দেখেন এটা কোয়ালিটি দেখ, লাইনের কোয়ালিটি আপনার খুব যে বেশি কিছু করতে হবে, অনেক জটিল জটিল শেপ দিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি ডিজাইন যত বেশি সিম্পল রাখতে পারেন সেটা ট্রাই করবেন। এখন আমরা একটা কথা জানি যে সিম্পলের মধ্যে গর্জিয়াস, ব্যাপারটা এরকম রাখতে হবে। তো এবার আসি এখানে কালার দিয়ে দিই আমরা। কালারের জন্য কি কালার দেওয়া যায়, এখান থেকে কালারও দিতে পারি আমরা, দেখি এখান থেকে কালার দিয়ে দিই। তো এই কালারটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি, বাট জিনিসটা জমবে না যে আমরা গ্রাডিয়েন্ট কালার না দিই। যেহেতু মডার্ন লোগো করেছি, সো গ্রাডিয়েন্ট কালার লাগবেই। তো আমার কাছে অলরেডি অনেক রকমের প্যালেট আছে, কালার গ্রাডিয়েন্ট কালার প্যালেট আছে, একটা ট্রাই করে দেখি। প্যালেট, একটু ডার্ক শেড কালার প্যালেট নিতে চাচ্ছি, ডিজাইনটা ডার্ক শেডের, ওভারঅল ডিজাইনটার ফন্ট থেকে শুরু করে সবকিছু যেটা বলেছিলাম যে আপনার আহ, আপনি যে আপনার এই যে ইলাস্ট্রেটরের যে লেফট সাইড যেটা আছে, সো লেফট সাইডে অলওয়েজ ভেক্টর ফরম্যাটের
রিসোর্সগুলো রাখবেন। আর এই পাশে মুডবোর্ডের মধ্যে কি কি থাকছে, মুডবোর্ডে এই ধরনের ইনফরমেশন স্পিচটা থাকছে, তারপর আপনার রিসোর্স ইমেজগুলো থাকছে, ইমেজ। ওকে, যাই হোক, এবার এখান থেকে আমরা কালার দিই। কালার দেওয়ার আগে আমাদের যে কাজ করতে হবে, এটা আগে গ্রাডিয়েন্ট, প্রথমে কালারটা ব্যালেন্স করি। অথবা আরও একটা কাজ করতে পারি, এই ধরনের কালার প্যারিং এর ক্ষেত্রে গ্রাডিয়েন্ট প্যানেলটা যেতে হবে আমাদের। গ্রাডিয়েন্ট, এখানে যে ব্লু কালারটা আছে, এই ব্লু কালারের কোডটা আমরা কপি করব। কোডটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করার পরে আমরা সেটা ফন্টে দিয়ে দিব। ফন্টে দেওয়ার পর একটু ডার্ক শেড করে দিব। ডার্ক শেড করে দিলে ভালো লাগবে। দেখেন কালারটা পুরো মিক্স মনে হচ্ছে, ব্যাপারটা এরকম। আপনি যদি কালারটা আরো মিক্স করতে চান, তারও একটা ওয়ে আছে। তাহলে এখান থেকে প্রিন্ট স্ক্রিন দিতে হবে, কপি, কন্ট্রোল ই, সিম্পল ওয়ে। কালারটা একটু এদিক সেদিক হলেই দেখবেন যে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হচ্ছে। আবার একটু এদিক সেদিক হয়ে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, বা পরিস্থিতি তৈরি হয়ে যাবে ওভাবে। তো এর জন্য আমরা যেভাবেই কালার দিই না কেন, একটু বুঝে শুনে কালার দিই। মনে চাইছে আর এখান থেকে এই গ্রিন কালারটা দিয়ে দিলাম, এরকম যাতে না হয়। তো আরো কিছু কালার ট্রাই করে দেখতে পারি। রেড, এই কালারটা অনেক সুন্দর। বা আমরা এই সেম টেকনিকটা আমরা ইয়া দিয়ে গ্রাডিয়েন্ট ব্যালেন্স দিয়েও কিন্তু ট্রাই করতে পারি। যেমন এই যে এখন কিন্তু আমার স্কেলটা আসতেছে না, কোনো একটা কারণে হয়তো স্কেলটা আসতেছে, এটা আপনাদের অনেক সময় হয়। বাট স্কেল আসুক আর না আসুক কোনো সমস্যা নেই, আমার কিন্তু কালারটা যে লাইভ চেঞ্জ হচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি, তাই না? যেটা আমার অনেক বেশি জরুরি। আমার স্কেলের দিকে ফোকাস না রেখে আমার কালারটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমার কাছে বেশি প্রয়োজনীয় আমি মনে করি। তো আপনার কালার চেঞ্জের দিকে আপনি তাকাবেন, তাহলে ঠিক এই ধরনের সমস্যা থেকে আপনি আহ, কি বলে কভার করতে পারবেন সমস্যাটা। তো কালারটা আমি সেম ব্যালেন্সটা রাখতে চাচ্ছি এই পর্যন্ত। উপরে আবার পিঙ্ক কালারটা একটু বেশি, তো পিঙ্ক কালারটা আবার এখানে দিলে ভালো লাগবে না। এবার আসি আমার সেকেন্ড লাইন বা ট্যাগ লাইন যেটা থাকে, আমি কোম্পানির নামটাই ট্যাগ লাইন করে ফেলেছি দেখার সৌন্দর্যের জন্য। সো এটা আমরা আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। আউটলাইন করে আপনি সেম এই কালারটাও রাখতে পারেন, অথবা এটা আরেকটু লাইট শেড করতে পারি আমরা। অল্প একটু লাইট শেড করব, আরও একটু করা যায়। তাই ডান। এখন এই একই লাইন আরো অনেকভাবে করা যায়। জাস্ট আপনি যখন রিসোর্সটা নেবেন, আপনি জাস্ট সিম্পলি চিন্তা করেন যেন আমরা এই লোগোটাকেও কিন্তু কনভার্ট করতে পারি টিতে, বা এটা থেকে আমরা আইডিয়া নিতে পারি। যেমন এই ডিজাইনটা আমরা আজকে আমি দুইটা ডিজাইন করে দেখাচ্ছি। এটাকে সাইডে রাখি। এই ডিজাইনটা ব্ল্যাক সারফেসের উপরে খুব একটা সুন্দর ফুটবে না, বাট এই ডিজাইনটা শুধুমাত্র হোয়াইট সারফেসের উপরেই সুন্দর লাগবে। ওকে, সো যাই হোক, এখান থেকে আমরা একটা ডিজাইন আইডিয়া নিতে নিব। সেক্ষেত্রে আমাদের যেটা লাগবে, আমাদের এই ডিজাইনটা কপি করতে হবে, টোটালি কপি করতে হবে। এটার একটা অল্টারনেটিভ ভার্সন বা নর্মালি টাইম থেকে যখন আমরা কপি করব, একটা হচ্ছে ইন্সপিরেশন নেওয়া। যেমন আমি এখান থেকে দেখলাম এই যে টি শেপটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করেছিলাম, এটা রাউন্ড দিয়ে করেছি আমি, একদম স্ট্রেট রেখেছি, বা একটু কাটিং শেড দিয়ে করেছি, সিম্পলি করেছি। এখন এই ধরনের যখন আমরা কারো লোগো ডিজাইন থেকে কপি তৈরি করব, তখন যে কাজটা করতে হবে, প্রথমে ওই ডিজাইনটা যেভাবে আছে তার ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে হবে, বা সরাসরি কখনোই কপি করা যাবে না। আপনি সেখান থেকে জাস্ট আইডিয়া নিবেন। সো আমি অ্যাঙ্কর ট্যাঙ্কর গেলাম, দেন এই পাশটা আমি পুরোটা ফাঁকা রাখতে চাচ্ছি। ওয়ান কাইন্ড অফ নেগেটিভ ডিজাইন করতে চাচ্ছি, কারণ এই পুরো ডিজাইনটার মধ্যে সব থেকে সুন্দর পার্টটা হলো এই যে সায়ান কালারটা, বা এই ডিজাইনটার আইডেন্টিফিকেশন মার্ক কোনটা, এই যে এগুলো না, কিন্তু এই যে টিটা। তো এই আইডেন্টিফিকেশন মার্কটা যদি আপনি বুঝতে পারেন, তখন আর ওই জিনিসটা নিবেন না, কখনোই ওটা কপি করবেন না। আমরা ওটা ছাড়া এই ডিজাইনটা কিভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে
এখানে আছে বক্স বক্স, আমরা এটা করব সিঙ্গেল। দেন এর মতো কাজ করতে, আর এখানে একটা টি শেপ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই জিনিসটা আরো একটু সুন্দর করা যাবে, বাট এটা কিন্তু এনাফ, এনাফ কিন্তু। বাট আমার মনে হচ্ছে ডিজাইনটা আরো আরো অনেক করা যায়। করার মধ্যে যেটা করতে হবে, টিয়ের এইটা একটু লং করে দিতে হবে। লং করার জন্য আমরা নর্মালি টেক্সট সিলেকশন টুলের হেল্প নিতে পারি। এভাবে এটা কিভাবে করছি সেটা বুঝেন। আমার ডিরেক্ট সিলেকশন টুল কাজ করে কিভাবে সেটা তো আমরা জানি। ডিরেক্ট সিলেকশন টুলের আরও একটা কাজ আছে, সেটা আজকে দেখেন। আমার এটা সোজা করা দরকার, বা আর একটু বাড়ানো দরকার, বা এক্সপ্যান্ড করা দরকার। তখন আমরা যেটা করি এভাবে একটা টান দিই, টান দিলে তো উপরেরটা সহ নিচে নেমে যাচ্ছে, তখন আমার পুরো কম্পোজিশনটা নষ্ট হয়ে যাচ্ছে, শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছি শুধুমাত্র এই নিচের পার্টটুকু লং করতে। তাহলে আমি কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এতটুকু আমি সিলেক্ট করার পরে আপনার কিবোর্ডে অ্যারো বাটনটা চেপে ধরে রাখবেন। দেন আমার যদি মনে হয় যে আমি এটা একটু ছোট করব, এটাও করা যাবে। বাট সেক্ষেত্রে এই যে সাইজটা হচ্ছে, ওকে, ব্যাপার না। এটা একটু মডিফিকেশন করব, সো এটা উপরে একটা ভার্সন রেখে নিই, কারণ মডিফিকেশন করতে গেলে আপনার ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই ওটা একটা অল্টারনেটিভ ভার্সন সবসময় উপরে রেখে নেবেন। এভাবেও করা যায়, কারণ দুইটা টি আছে, যে কোনো একটা কাজ করলে এনাফ। এই টিটার থেকে এই টিটা বেশি প্রমিনেন্ট মনে হয়, বেশি স্ট্রং মনে হচ্ছে। আরও বেশি স্ট্রং মনে হবে যদি ইটির এটা কমিয়ে দিই একটু। করা যায় একটু, যা মনে চাইলো তাই করলাম, তাহলে তো আর ডিজাইন থাকলো না। এটা পারফেক্ট ম্যাচ হয়নি, ম্যাচ করতে হবে। আমি যে বিল্ডার টুল দিয়ে এই কাজটা করলাম, কারণ এই যে ইডিটে গিয়ে ফাইলে গিয়ে অবজেক্টে গিয়ে তারপর এখান থেকে পাথ, তারপর ডিবেট অবজেক্ট বিলো, ওই যে টাইম নষ্ট করে আর কি, টাইম কিলার। আর একটু সাইজটা যাতে একটু হেলদি একটা সাইজ থাকে। ওকে, সো আমার আমি এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করি, যে কোনো একটা ইউজ করলেই আপনার জন্য বেস্ট হবে আই হোপ। তো এখান থেকে ডিজাইনের কালারটা নিতে পারি আমরা। সো নর্মালি আমরা এখান থেকে একটা কালার ট্রাই করি। আচ্ছা, এই ডিজাইনটা তো আমাদের কমপ্লিট, জাস্ট এটা থেকে আমরা এটা তৈরি করলাম। ট্রাই করে দেখি। এখানে কালারটা একটু ডিপ করতে হবে, কারণ আপনার শ্যাডোটা বুঝতে হবে। কারণ আমরা শ্যাডো ক্লাসে, কালার ক্লাসে জানি যে কোনো অবজেক্টের নিচে শ্যাডো থাকে। এখন এই টি এর এই পয়েন্টে তো শ্যাডো থাকবে, কারণ আমার লাইট সোর্স আমি চিন্তা করলাম উপর থেকে, ওকে, বা এই সাইড থেকে আমি লাইট সোর্স বা লাইট কালারটা চিন্তা করছি, তাহলে এই কালারটা আর একটু ডিপ করে দিতে হবে। তো ডিপ করার জন্য বেশি কিছু দরকার নেই, জাস্ট গ্রাডিয়েন্টে যাব, যাওয়ার পর এখান থেকে জাস্ট কালারটা একটু ডিপ করে দিব। অল্প একটু ডিপ করে দিলাম।
এই শেপটা বোঝা যায় বা এই শেপটা বোঝা যায়। সো আমার ডিজাইন ডান। এটা থেকে এটা তৈরি করলাম, কন্ট্রোল জি। দেন আসি ফন্টের কাজ করবে। এখন এই কালারটা এখন আবার বোঝা যাচ্ছে না, ফিল হচ্ছে। যাই হোক, ব্যালেন্স করি। খুবই খুব বেটার। মাঝে মাঝে আমি যখন অনেক বেশি ভালো ডিজাইন করি, সবসময় করি যে এরকম না, আচ্ছা অনেক, এটা দিয়ে আমি একটা পোর্টফোলিও তৈরি করবো। সিরিয়াসলি অনেক ভালো ভালো হয়েছে। যদি আপনাদের অনেকের কাছে ডিজাইনগুলো এখন আমরা ফন্টে আসি। টিটা তো হয়ে গেছে আমাদের, সো টি আর ওয়েন ট্রন। সেকেন্ড লাইনে লিগেসি দিব নাকি ট্রন লিগেসি? এখানে যদি দেই সেক্ষেত্রে আমার নামটা অনেক বেশি লং হয়ে যায়, রাইট? তাহলে সেটা দরকার নেই, ট্রনটা থাকুক আর লিগেসিটা আমরা আলাদা দিই। ক্ষেত্রে যেটা লাগবে, আমার ফন্ট একটু বড় করতে হবে, ফন্টের ট্র্যাকিং কমাতে হবে, রেগুলার করে দিতে হবে। আবার ফন্টের জিরো থাকলে আবার ভালো লাগছে না, এই বিষয়ই থাকুক। আর সেমি বোল্ড থেকে এটাকে আমরা বোল্ড করে দিই, বোল্ড করে দিতে হবে, বড় করতে হবে। ট্র্যাকিংটা একটু কমিয়ে দিব, ফ্রি করব, বা আইকনটা একটু ছোট করতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা একদম সিম্পলি অ্যালাইনমেন্ট করব, বাট অ্যালাইনমেন্ট করার আগে আমার নিচে আরো একটা লাইন আছে, সেটাও দিয়ে নিতে হবে। এল ই, এক্ষেত্রে ফন্টটা হবে রেগুলার বা লাইট। সো আমরা রেগুলারটা ট্রাই করে দেখি আগে। ফন্টের সাইজ ছোট করে নিই, কারণ আমরা জানি আমার বিজনেস নেম বা ব্র্যান্ড নেমের থেকে আমার ট্যাগলাইনের সাইজ হবে 3/1, মানে এটা 1 সাইজ হবে, মানে থার্ড হাফ, থার্ড ওয়ান বা 3 ভাগের 1 ভাগ হবে। তো এটা কত নিয়েছিলাম আমরা? ধরেন 70, সো 70 নিলে এটা 25 থেকে 30-র কাছাকাছি রাখবো। দেখি 24, 36 আবার বেশি বড় হয়ে যাচ্ছে, যেটা বললাম যে 30 রাখলে আমার মনে হয় এনাফ। ওকে, 30 করলাম। 30 করার পরে অ্যালাইনমেন্টটা কি নিচে বটম লাইনে অ্যালাইনমেন্টটা করব। তাহলে দেখতে ভালো লাগবে আর কি। আমরা যদি এটা আমাদের অরিজিনাল ওয়ে কোনটা অ্যালাইনমেন্ট করার জন্য, যদি দেখি অ্যালাইনমেন্ট, এই যে এভাবে অ্যালাইনমেন্ট করতে পারি। এখানে যে সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে দেখার বা হায়ারার্কি ইস্যুটা তৈরি হচ্ছে, যেমন এই যে ফাঁকা জায়গাটা থেকে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে আমার অ্যালাইনমেন্ট হয়নি। এই সমস্যাটা শুধুমাত্র টি এর ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন টি, টি, তারপর ডাব্লিউ, টি, ডাব্লিউ, এই ধরনের ফন্ট লেটারগুলোর ক্ষেত্রে দেখবেন। সো এই ধরনের লেটার যখনই আসবে, তখন আমরা কি করব, এর বটম লাইনের সাথে আমরা অ্যালাইনমেন্ট করব। তো যদি আপনার অ্যালাইনমেন্টে ইস্যু হয়, সেক্ষেত্রে আপনি এটা দরকার হলে রুলার টেনে নেবেন। কারণ আমারটা একদম রুলার ছাড়াই একদম পারফেক্ট হয়ে গিয়েছে। অল এক্সপিরিয়েন্স যেটা আপনাদেরও হবে, তাড়াতাড়ি না, অনেক টাইম লাগবে। সো এটা আর একটু ছোট করে দিতে পারি আমরা। লিগেসি দিয়ে আমরা বোল্ড দিতে হবে, রুলার না, সেমি বোল্ড বা মিডিয়াম দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে ট্র্যাকিংটা যত হাই পারি করে দিই, 500 করে দেখি, 500 অথবা 7, 800, আরো 50 টান। এবার এই দুইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার আগে সবকিছু একবার ক্রিয়েট আউটলাইন করে নিব, দেন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপর আমি এটাকে মিডল অ্যালাইন করব। অ্যালাইনমেন্ট অনেকভাবে করা যায়। ফার্স্টে যেটা করব, আমি মিডল অ্যালাইনটা করব, করার পরে কিছুটা উপরে উঠে দেবো, এটা ম্যানুয়াল অ্যালাইন, এটা একটা ব্যালেন্স রাখার জন্য।
দেন পুরো ডিজাইনটা দেখতে হবে আমার ট্রায়াঙ্গেল আছে কিনা, সরি রেক্ট্যাঙ্গেল আছে কিনা। রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে থাকতে হবে যখন আমি হরাইজন্টাল স্টাইল করছি। আর এটা যদি উপরে যেত লাইক এরকম, তখন আমার যে জিনিসটা দেখতে হতো তা হলো আমার পুরো ডিজাইনটার আউটলাইন, এই যে আউটলাইন যে ব্লু কালার মার্কটা, এটা স্কোয়ার বক্স আছে কিনা। ওকে, ডিজাইন আমার ডান। এটা করলাম একদম ইউনিক নিজের আইডিয়া থেকে, আর এটা এই ডিজাইন থেকে আমি কপি করেছি, কপি বা ইন্সপিরেশন নিয়েছি। কপি বলা যাবে না এটা, যদি কেউ কপি বলে আসলে তাহলে বুঝতে হবে যে সে আসলে ডিজাইন সম্পর্কে খুব একটা কিছু জানে না। বাট আমি যদি একদম হুবহু করতাম, হয়তোবা এটা একদম সেম শেপগুলো হুবহু করে কালারটা চেঞ্জ করে দিয়েছি, তখন সেটাকে কপি বলা হয়। সো এই কপি আর ইন্সপিরেশনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ওকে, সো এই কালারটা অনেক সুন্দর। যেহেতু আমাদের দুইটা লাইন, সো সেকেন্ড লাইনটাকে আমরা একটু লাইট করে দিব, কারণ এখানে আমার এই ট্রন লেখাটার উপরে বেশি ফোকাস দেওয়া দরকার। কন্ট্রোল এস দিয়ে আমি এই ফাইলটা। সো আপনাদের কাজ কি? কাজ হলো এই বিজনেস স্পেস এটা আমি দিয়ে দিব, বাসের সাথে দিয়ে দিব, সিডি এটা থেকে ট্রন লেগেসির নাম সেম থাকবে, মডার্ন স্টাইল করতে হবে, বাট আপনি আপনার মতো করে এই টিটা ডিজাইন করবেন। এখন এটা আমি করেছি, আপনি এই টিটা দিয়ে সেকেন্ড টাইম ডিজাইন করতে পারবেন না, এই সেম আইডিয়া। আপনি কি পারেন, এটা থেকে আপনি আপনার মতো করে কাজ করেন, নো প্রবলেম। আপনি চাইলে এই টিটা দিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে এরকম একটা টি দিয়ে কাজ করতে পারেন। এক একজন এক এক রকম কাজ করবেন, যে যার মতো করে কাজ করবেন, কারোটার সাথে কারোটা মিলতে পারবে না, বা মিলবেও না, স্বাভাবিক। আপনি যখন নিজে থেকে কাজ করবেন তখন কখনোই মিলবে না। আপনারা শুধু মাথায় রাখবেন যে আমি যে স্টাইলে করেছি এই স্টাইল সব কিছু সেম থাকবে, ইনস্ট্রাকশন অল এভরিথিং। ফন্ট সাইজ, থার্ড ওয়ান ফন্ট সাইজ হবে ট্যাগ লাইনে। তারপর এটা আমার হরাইজন্টালি আমার অ্যালাইনমেন্ট কিভাবে করতে হবে, এই সব ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সেম থাকবে। জাস্ট আপনি আইকনটা আপনার মতো করে ডিজাইন করবেন, ফন্ট আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। আপনার যদি ভালো লাগে এই ধরনের কালার প্যালেট ট্যালেট এই প্রেজেন্টেশন করতে পারেন। আর যদি মনে হয় না ওগুলো করার দরকার নেই, আপনি জাস্ট এভাবেও হোমওয়ার্কটা জমা দিতে। তো হোমওয়ার্ক যখন জমা দিবেন একদম পলিশড কাজটা জমা দিতে হবে। পলিশড কাজ মানে নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো সমস্যা থাকা যাবে না। হোয়াইট স্পেস, নেগেটিভ স্পেস, চারোদিকে সমান হোয়াইট স্পেস থাকতে হবে। ফন্টের সাইজটা আমার আর্টবোর্ডের তুলনায় একটু বড়, বড় ছোট যদি করা লাগে সেটা করে নেবেন। যেমন আমার কাছে মনে হচ্ছে আর একটু, আর অল্প একটু বড় করা উচিত। এবং আমার নিচে হোয়াইট স্পেসটা বেশি, সো এটাকে আমি একদম মিডল পজিশনে নিয়ে আসলাম। সেভ ইট। আর সেভ করার সময় অবভিয়াসলি এটা 2000 ইমেজ সাইজ 2000 দিয়ে নেবেন, 2000 পিক্সেল আর কি, পিএক্স। তো 2000 থেকে 3000, যাদের পিসি একটু লো এন্ড তারা 2000 দিবেন, যাদের পিসি হাই এন্ড তারা 3000 দিয়ে সেভ করবেন, এটা আমি একটা খুব সুন্দর একটা রেজুলেশন পাই। ওকে, সো আজকে আপনাদের হোমওয়ার্ক আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি হোমওয়ার্ক বুঝতে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে আস্ক করবেন, আমি এটা আবার বলে দিব। ওকে, সো যাই হোক আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রাখছি। সবাই হোমওয়ার্ক করবেন এবং হোমওয়ার্কগুলো টাইমের মধ্যে জমা দিতে হবে, এবং আশা করছি সবাই টাইমলি হোমওয়ার্ক জমা দিবেন। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।